আসসালামু আলাইকুম। আজকে আমরা চেষ্টা করব এই ভিডিওতে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর এই সিবিএলএমটি কভার করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব জিনিসটাকে যত করে সহজ করে উপস্থাপন করা যায় আপনাদের কাছে। এই ভিডিওটা তাদের জন্য যারা দেখা গেল যে সময় কাজের প্রেশারের কারণে ফিজিক্যালি ট্রেনিং করতে পারেন না, তারা বাসায় বসে দেখা গেল যে পড়াটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দেখা গেল যে টার্মগুলোর সাথে পূর্ব পরিচিত হলে তখন ফিজিক্যালি যখন ট্রেনিং করতে যাবেন তখন দেখা গেল যে আপনাদের এটা অনেক সময় কম লাগবে। আমরা সিবিটিএ লেভেল 4 এর সফলতা কামনা করছি আপনাদের। আমরা যে সিবিএলএমটি কভার করব ডান সাইডে সেই সিবিএলএম এর একটা কভার পেজ দেওয়া আছে, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বুঝতে সমস্যা না হয় যে আমি কোন বইটি থেকে বা কোন ভার্সন থেকে এটা ভিডিওটা কন্টিনিউ করতেছি। আজকে আমরা চেষ্টা করব একসাথে শেখার। যদি আমি আজকে কোথাও কোনো ভুল করে থাকি আপনারা আমাকে আপনাদের একজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে সাথে পাশাপাশি আমাকে ভুলটা শুধরে দিবেন। এখানে যে চ্যানেলটি আমরা যে ভিডিওগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এডুকেশনাল পারপাসে অনলি। এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা কোনো কোন ধরনের কন্টেন্ট নাই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি এখানে যারা এই ভিডিওটা দেখবেন বা কন্টেন্ট গুলো দেখছেন তারা বিশ্বাস করেন যে তারা সিবিটিএ লেভেল 4 এবং 5 করবেন। এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রতি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি তার সঙ্গে আচরণ করি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। আল্লাহর উপর বিশ্বাস রাখবো, আল্লাহ আমাদেরকে সাথে আছেন এবং আমাদের এই পড়াকে সহজ করে দিবেন এবং জ্ঞান অর্জনকে আল্লাহ সহজ করে দেবেন। এখানে আমার ছোট্ট করে আমার প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011, যেটাকে আমরা এনএসডিপি 2011 বলি, এইটা আসলে ভিশনটা কি ছিল? এর ভিশনটা ছিল হচ্ছে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করা। এটা টিবেট রিফর্ম প্রজেক্টের মাধ্যমে, এটা টিবেট রিফর্ম প্রজেক্টের একটা আউটপুট, এটা একটা, এবং হচ্ছে এখানে বাংলাদেশ সরকার, ইউরোপীয় কমিশন এবং আইএলওর দ্বারা এটা অর্থায়িত। এটা মূলত শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং এই জাতীয় মানে এটা একটি জাতীয় নীতি। যদি আমরা খুব সহজে বলি যে আমাদের টিবেটের যদি বাইবেল কিছুকে বলি বাংলাদেশের টিবেটের, তাহলে হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিটাই হচ্ছে টিবেটের বাইবেল। এখানে সবকিছু আমরা যে আরপিএল বলি, আমরা যে এনটিভিকে বলি বা যা কিছু বলি, সবকিছু এখানে স্পষ্ট বলা আছে যে কারা, মানে প্রত্যেকটা সংজ্ঞা দেওয়া আছে, স্কিল বলতে কি বোঝায়, প্রত্যেকটা জিনিসের মানে আইনি ব্যাখ্যা দেওয়া আছে বা পলিসিগত নীতিগত ব্যাখ্যাটা দেওয়া আছে। তো জনগণের এটা হচ্ছে 2009 সালে ডিসেম্বর মাসে খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়, 2011 সালে সংস্থাগুলো দ্বারা অনুমোদিত হয়। দেখেন এখানে এসডিপিটা আমি আশা করব যে সবাই একবার করে পড়বেন। বাংলা ইংলিশ দুইটা ভার্সনই আছে ওয়েবসাইটে, আপনারা যদি মানে অ্যাভেলেবেল পাবেন সার্চ দিলেই। এখানে যে কন্টেন্ট গুলো আছে, যে 22টা চ্যাপ্টার বলা আছে বা 22টা কন্টেন্টে টেবিল অফ কন্টেন্টস যে কন্টেন্ট গুলো আছে, তার মধ্যে দেখবেন যে এর মধ্যে দেখেন যে 6 কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কেমন হবে, 5 বলা আছে ন্যাশনালি রিকগনাইজ কোয়ালিফিকেশন কেমন হবে, তারপর বলে হচ্ছে যে 7 বলা হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড প্রোভাইডার কোয়ালিটি এশিওর্ড কেমন হবে। সেই ব্যাখ্যাগুলো সব আমাদের এই প্রত্যেকটা ধাপে ধাপে সিরিয়ালে ওই পৃষ্ঠায় বলা আছে। যেমন 14 নম্বর হচ্ছে ইমপ্রুভ অ্যাক্সেস ফর আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপ বলা আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই হচ্ছে আমি শর্ট, মানে ওখানে তো ছোট করে দেখা যায় না, এইখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমাদের এই বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছে। তো মূলত যে প্রশ্নটা আসে যে এনএসডিবির ফিচার গুলো কি কি, এনএসডিবির ফিচার এইগুলোই এনএসডিবির ফিচার। তো এখন আপনি তো 5টি ফিচার যদি আসে, 5টি ফিচার তো আপনি লিখতে পারবেন। ধরেন মনে করেন ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনটিভিকেএফ একটা ফিচার, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিবিটি অ্যান্ড এটা একটা ফিচার, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম এটা একটা ফিচার, স্ট্রেংথেনিং রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টর ইন স্কিল ডেভেলপমেন্ট এটা একটা ফিচার,
তারপর দেখেন আমরা এই নিচে আছে স্ট্রেনথেন অ্যাপ্রেন্টিসশিপ, রিকগনিশন অফ পিরিয়ড লার্নিং, এটা একটা ফিচার। অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলাইজ গ্রুপ, এটা একটা ফিচার। তো এই ফিচার থেকে আমরা এটা একটা মুখস্থ করব, আমরা আশা করব 7টার মতো ফিচার মুখস্থ করব, ভুলে গেলেও যেন আমরা 5টা লিখতে পারি। আল্লাহ আমাদেরকে সহায়তা করুন। পরের টপিক নিয়ে আলোচনা করতেছি। পরের টপিকে বলা হয়েছে যে এনটিভিকিউএফ এবং বিএনকিউএফ নিয়ে আমরা একটু আলোচনা করব, পাশাপাশি প্রিভোক 1 এবং প্রিভোক 2 নিয়ে। এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল ক্লিয়ার করার জন্য। এটা এখন এনটিভিকিউএফটা কি যদি আমি না জানি, তাহলে বিএনকিউএফটা আমার বুঝতে একটু সমস্যা হবে। এনটিভিকিউএফ এবং বিএনকিউএফ দুইটাই হচ্ছে আমাদের ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আর এই দুইটাই একটা নীতি এবং নির্দেশিকা, হ্যাঁ, এটা একটা পলিসি বা নীতি এবং নির্দেশিকা। এখন দুইটার উদ্দেশ্যই কিন্তু একই, বাংলাদেশের শিক্ষার্থী এবং কর্মীদের অর্জিত দক্ষতা, সক্ষমতা, জ্ঞানের জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি এবং সনদায়ন। এনটিভিকিউএফ এর উদ্দেশ্য এক, বিএনকিউএফ এর এবং শিল্পের প্রয়োজন অনুসারে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় দক্ষতা বিবরণ প্রদান করে। পার্থক্যটা হচ্ছে এনটিভিকিউএফ হচ্ছে যে মানদণ্ডটা প্রদান করে, সেটা প্রদান করা হচ্ছে বিটিইবি, আর বিএনকিউএফ এর এই মানদণ্ড এবং সনদায়ন প্রদান করা হচ্ছে এনএসডিএ। তো এনটিভিকিউএফ এর লেভেল ছিল 6টি, এর পাশাপাশি আরো 2টা লেভেল ছিল, একটা প্রিভোক 1 এবং প্রিভোক 2 নামে আরো 2টি অতিরিক্ত লেভেল ছিল। বিএনকিউএফ এ কি করছে, বিএনকিউএফ এ 1 থেকে 10টি লেভেল আছে, তার মধ্যে 1 থেকে 6টি হচ্ছে স্কিল লেভেল। এখন সবচাইতে বিএনকিউএফ এ বড় একটা চেঞ্জ নিয়ে আসে, যেটা বিএনকিউএফ সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং উচ্চ শিক্ষাকে একই সূত্রে গেঁথে একটি সুসংগত শিক্ষা ব্যবস্থার মান নিশ্চিত করে। এখন বিএনকিউএফ এর যে 10টি লেভেল, দেখেন 10টি লেভেলে কিন্তু এই যে 10 নম্বর লেভেলে ডক্টরাল, 9 নম্বর লেভেলে মাস্টার্স, 8 নম্বর লেভেলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, 7 নম্বর লেভেলে ব্যাচেলর, হ্যাঁ, তারপর 6 নম্বর লেভেলে দেখা গেল যে এনএসসি 6 অথবা ডিপ্লোমা রুট অনলি, এরকম বলা আছে। তো এখান থেকে যে আমি স্কিলের যে লেভেলগুলো, সেগুলো আমি এখানে একটু আপনাদের বাম সাইডে নিয়ে এসে দেখাইছি। এখানে 1 নম্বর আছে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার, 2 নম্বরে সেমি স্কিল ওয়ার্কার, 3 নম্বরে স্কিল্ড ওয়ার্কার, 4 নম্বরে হাইলি স্কিল্ড ওয়ার্কার, 5 নম্বরে সুপারভাইজার, 6 নম্বরে হচ্ছে আমার মিড লেভেল ম্যানেজার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমার 6 নম্বরে। এখন আর একটা জিনিস হচ্ছে, আমার এই যে বিএনকিউএফ এর এবং এনটিভিকিউএফ এর যে লেভেলগুলো, এই লেভেলগুলা আমার যদি আমি জানতে পারি যে পার্থক্যটা কোথায়। এনটিভিকিউএফ এ ছিল 1 নম্বরে বেসিক ওয়ার্কার, কিন্তু বিএনকিউএফ এ হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। বিএনকিউএফ এ কিন্তু আমার হচ্ছে বেসিক ওয়ার্কারটা নাই। এনটিভিকিউএফ এ বেসিক স্কিল ওয়ার্কার হচ্ছে 2 যেটা হচ্ছে 2 হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার হচ্ছে বিএনকিউএফ এ। 3 নম্বরে হচ্ছে এনটিভিকিউএফ সেমি স্কিল্ড ওয়ার্কার, আর হচ্ছে আমার বিএনকিউএফ হচ্ছে স্কিল্ড ওয়ার্কার। 4 নম্বরে হচ্ছে এনটিভিকিউএফ এর স্কিল্ড ওয়ার্কার, আর বিএনকিউএফ এর 4 নম্বর হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার। 5 নম্বরে হচ্ছে আমার হাইলি স্কিল্ড ওয়ার্কার আর সুপারভাইজার, আর হচ্ছে এখানে 5 নম্বরে শুধুমাত্র সুপারভাইজারকে রাখছে। আর 6 দুইটারই একই আছে, মিড লেভেল ম্যানেজার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুইটাই। এখন যে চেঞ্জটা আসছে এটা আমি একটু শর্টে দেখাচ্ছি। যেমন এখানে 2 গিয়ে এখানে 1-এ গিয়ে শুরু হয়েছে, এনটিভিকিউএফ এর যেটা 2-তে ছিল, বিএনকিউএফ এর সেটা 1-এ গিয়ে শুরু হয়েছে। বিএনকিউএফ এ আবার হচ্ছে আমাদের হচ্ছে স্কিল ওয়ার্কার হচ্ছে 3-এ, আর এনটিভিকিউএফ স্কিল ওয়ার্কার হচ্ছে 4-এ। এটা আপনাদের একটু মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ করলে দেখা গেল এখান থেকে একটা অনেক সময় কোশ্চেন আসে, দেখা গেল স্কিল ওয়ার্কারের লেভেল কোনটা বিএনকিউএফ এ, বা সেমি স্কিল ওয়ার্কারের লেভেল কোনটা, হ্যাঁ, বা সুপারভাইজারের লেভেল কোনটা। তো এই বা ম্যাচিং এ দিয়ে দিল এখানে সুপারভাইজার, ওই পাশে দিয়ে দিল হচ্ছে আপনার লেভেল 5। আপনি যদি না জানেন তাহলে আপনি এটা মিলাতে পারবেন না। এখন প্রিভোক 1 এবং প্রিভোক 2, এটা হচ্ছে আমারও যে এনটিভিকিউএফ এ কি করছে যে 1 থেকে যে 6টি লেভেল, ওই 6টি লেভেলের যদি কারো মানে কন্টিনিউ করার জন্য লিটারেসি এবং নিউমেরিসি লেভেল কম থাকে, যেসব দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের পর্যাপ্ত লেখাপড়া করতে পারেনি এবং তাদের
লিটারেসি এবং নিউমারিসির লেভেল কম, তখন হচ্ছে এই জনগোষ্ঠীকে মানে টিবেটে আনুষ্ঠানিক সুযোগ করে দেওয়ার জন্য দেখা গেল যে হচ্ছে প্রিভোক 1 এবং প্রিভোক 2 দেওয়ার পরে তারা হচ্ছে লেভেল 1-2 এগুলো করতে পারে, মানে শুরুটা করতে পারে। তাহলে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে যে সকল দক্ষ কর্মী লিটারেসি নিউমারিসি লেভেল কম এই সমস্ত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক টিবেটে সহজ প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্যই দেশে প্রিভোক 1 এবং প্রিভোক 2 নামে দুটি অতিরিক্ত লেভেল রাখা হয়েছে। এটা কিন্তু বিএনকিউএফ এর না, এটা কিন্তু এনটিভিকিউএফ এর। এটা হচ্ছে আপনাকে পিছনের বিষয়টা না জানলে আপনি বুঝতে পারবেন না। এখন বিএনকিউএফ কেন দরকার? বিএনকিউএফ হচ্ছে বিএনকিউএফ এর ফলে সুবিধাটা কি? বিএনকিউএফ এর ফলে হচ্ছে যে সুবিধাটা হচ্ছে একজন নিয়োগদাতা চাকরি প্রার্থীর জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা অতি সহজে আসলে অনুমান করতে পারে। আপনার কি নলেজ আছে, আপনি স্কিল লেভেল 3 করছেন, তাহলে হচ্ছে আপনি কম্পিউটার অপারেশনে কতটুকু জানেন সেটা বুঝতে পারবে। আপনি 4 করছেন, তাহলে আপনি কতটুকু জানেন সেটা বুঝতে পারবে। এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের যে মজুরি, সেই কাজের মজুরি পাওয়াটা নিশ্চিত হয়। বিএনকিউএফ এর ফলে হয় কি, জাতিকে দক্ষ করে তোলার একটা যাত্রা এটা একটা। হ্যাঁ, আর বিএনকিউএফ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে শিক্ষা, দক্ষতা এবং সক্ষমতার মূল্যায়নে আর কোনো বাধা থাকবে না। এখানে যে 3, সে কোরিয়ায় গেলে সে জানবে কোরিয়ার যে কর্তৃপক্ষ যে 3-তে সে কতটুকু কমপ্লিট করেছে। তাহলে কম্পিটেন্সি নিয়ে এখন কথা বলবো। কম্পিটেন্সি ইজ এ কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড দ্যাট এনেবল অ্যান ইন্ডিভিজুয়াল টু পারফর্ম এ জব অ্যাক্টিভলি এবং সাকসেসফুলি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কম্পিটেন্সি একটা সক্ষমতার সাথে জ্ঞান এবং দক্ষতা আচরণের সমন্বয়ে একটি কাজ দক্ষতার সাথে করার ক্ষমতা অর্জন। এই যে দক্ষতার সাথে আমি কাজ করার ক্ষমতা অর্জন করলাম, এটা অবশ্যই অবজারভেবল হতে হবে এবং মেজারেবল হতে হবে, মানে এটা দৃশ্যমাপ এবং পরিমাপযোগ্য। তো তাই কম্পিটেন্সি টাইপস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি, এই তিনটার যে কোনো একটা যদি আমার মনে করেন না থাকে, তাহলে হচ্ছে আমার কম্পিটেন্সিটা পূর্ণতা পাবে না। আপনি যদি কোনো কিছু, কোনো সাবজেক্ট সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকে থিওরিটিক্যাল, সেটাকে আমরা হচ্ছে নলেজ কম্পিটেন্সি বলি। যদি লার্ন ক্যাপাসিটি টু পারফর্ম দ্য অ্যাক্ট থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা বলতেছি স্কিল কম্পিটেন্সি। আর অ্যাটিটিউড হচ্ছে প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট। এখন কি ফিচার নিয়ে আলোচনা করতেছি? আমাদের আসলে কম্পিটেন্সির যে কি ফিচার হচ্ছে 4টা: বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, অ্যান্ড হ্যাভিং এ রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। আপনি কোনো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমার ফার্স্ট ফিচার, বিং এবল টু ডু দ্য জব। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, মানে কাজটা কিভাবে, কেন, মানে কাজটা হচ্ছে সেটা যদি আমরা জানি, তাহলে হচ্ছে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান। আর নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, কোনো কাজ যদি আমাদের কোনো সমস্যা হয় বা কোনো ধরনের অবস্ট্রাকল আসে, তাহলে আমরা কি করতে হবে সেটা যেন আমাদের থাকে। আর হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, আমি সেফলি এবং প্রপারলি এবং রাইট অ্যাপ্রোচের সাথে যদি কাজটা করতে পারি, সেটাই হচ্ছে আমার 4 নম্বর ফিচার। এখন ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, এই কোশ্চেনটা অনেক সময় আসে। স্কিল যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে আমাদের কম্পিটেন্সিটা তৈরি হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে। আর স্কিল হচ্ছে সেই নলেজ, স্কিল, অ্যাটিটিউডের একটি হচ্ছে স্কিল। আর স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি কনসিস্ট অফ 3 প্যারামিটার্স: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। বিং অ্যাবল টু ডু এ জব, এটাই হচ্ছে আমার স্কিল। এখন ডাইমেনশন কয়টা? ডাইমেনশন হচ্ছে কম্পিটেন্সি 4টা। একটা হচ্ছে টাস্ক স্কিল, একটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। এখন ডাইমেনশন যদি আমরা দেখি, প্রথম টাস্ক স্কিল, ইট ইনভলভস আন্ডারটেকিং এ স্পেসিফিক ওয়ার্ক প্লেস টাস্ক। আপনি ওয়ার্ক প্লেসে কোন একটি টাস্ক করতে পারার যে মানে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের টাস্ক স্কিল। তাহলে টাস্ক স্কিল যদি দেখি, ইউজ হ্যান্ড টুলস, এখানে আমরা দেখি যে দেখেন সিলেক্ট হ্যান্ড টুল, এটা একটা টাস্ক। আপনি হ্যান্ড টুলস গুলো সিলেক্ট করতে পারেন কিনা। ইউজ হ্যান্ড টুল, এটা একটা টাস্ক। মেইনটেইন হ্যান্ড টুলস, এটা একটা টাস্ক। তাহলে এখানে আমাদের 3টা টাস্ক আছে। তাহলে এখন হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা মনে রাখবেন যে অনেকগুলা কাজ, ছোট ছোট কাজ আছে, যে কাজগুলো সমন্বয় করে একটি বড় কাজ করার ক্ষমতা বা দক্ষতা, সেটাই হচ্ছে আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ইংরেজিতে বলতে গেলে দি অ্যাবিলিটি টু ম্যানেজ এ রেঞ্জ অফ টাস্ক টু কমপ্লিট
ওয়ার্ক রিকোয়ারমেন্টের যে ছোট ছোট টাস্ক গুলা আমাকে মানে রেঞ্জ অফ টাস্ক কমপ্লিট করে করতে হয় একটা বড় মানে কাজের অংশ হিসাবে, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এখন মূলত এখানে আপনি দেখবেন যে এখানের মধ্যে চারটা জিনিস অন্তর্ভুক্ত। একটা হচ্ছে প্রায়োরিটি টাস্ক, ইন্টিগ্রেটেড টাস্ক, প্ল্যান টাস্ক আর অর্গানাইজ টাস্ক। প্রায়োরিটাইজ টাস্ক হচ্ছে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেটা আপনার কিন্তু জানতে হবে। ইন্টিগ্রেটেড হচ্ছে একটার সাথে একটা ইন্টিগ্রেট করতে জানতে হবে। প্ল্যান টাস্ক হচ্ছে আপনার একটা পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা। আর অর্গানাইজ হচ্ছে একটা মানে অর্গানাইজড ওয়েতে কাজটা করা। হ্যাঁ, এখন ধরেন এইখানে ইউজ হ্যান্ড টুলসে সিলেক্ট হ্যান্ড টুলস, তারপরে কিন্তু আপনি ইউজ হ্যান্ড টুলস করতে পারবেন, তারপর মেইনটেইন হ্যান্ড টুলস। তাহলে হচ্ছে আমার যেখানে যে কাজগুলো আছে, ছোট ছোট যে টাস্কগুলো আছে, সেই টাস্কগুলোকে আমি কোনটার পরে কোনটা করতে হবে সেইটা আমি ইন্টিগ্রেট করলাম, প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম, প্রায়োরিটি দিলাম, তাহলে আমি করতে পারবো। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে দেখা গেল আমি বিষয়টা বুঝতে পারলাম দিস ইনভলভস ম্যানেজিং নাম্বার অফ ডিফারেন্ট টাস্ক টু কমপ্লিট এ হোল ওয়ার্ক অ্যাক্টিভলি। এখন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা কি? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল যদি বলি, কাজ করার সময় সমস্যার সম্মুখীন হই আমরা সবাই, তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান করতে পারার ক্ষমতাটাকেই বা দক্ষতাটাকেই বলা হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। মানুষের জীবনে ইরেগুলারিটিস থাকে, ইমার্জেন্সি থাকে, প্রবলেম থাকে, ব্রেকডাউন থাকে, আনস্যাটিসফাইড ক্লায়েন্ট থাকে। মূলত ধরেন আপনার স্ক্যানার মেশিনটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, আপনি এখন দেখা গেল যে হেড অফিসে কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাবেন, আপনি মোবাইল থেকে স্ক্যান করেও কিন্তু পাঠাতে পারেন। হ্যাঁ, মোবাইল থেকে স্ক্যান করে সেটা আপনি স্ক্যানের কাজ তৈরি করতে মানে কাজ সারতে পারেন। তো এরকম ভাবে অনেক সময় অনেক কিছু আমাদের করতে হয়, যেটা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ধরেন আমার হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভারটা ভেঙে গেছে, তাহলে আমি এখান থেকে দেখা গেল যে টেস্টার দিয়ে অনেক সময় ওই স্ক্রুটা খুলতে পারি আস্তে ধীরে, তাই না? তারপর দেখা গেল র্যামের একটা স্লট ভেঙে গেছে, র্যামের স্লট মাদারবোর্ডে দুইটা থাকে, আর একটা স্লট আমি লাগিয়ে অ্যাটাচ করার মাধ্যমে আমি ওই কাজটা করতে পারি। These require to respond to problem and irregularities when undertaking a work actively. কোনো একটা কাজ অ্যাক্টিভলি মানে ওয়ার্ক অ্যাক্টিভিটি, কোনো একটা ওয়ার্ক অ্যাক্টিভিটিতে যদি কোনো ইরেগুলারিটি আসে, ব্রেকডাউন আসে, প্রবলেম আসে, এমার্জেন্সি আসে, তাহলে যেন আমি এটার সাথে রেসপন্স করতে পারি এই প্রবলেমের সাথে। হ্যাঁ, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল দেখবেন যে বাইক চালায় যারা, তাদেরকে দেখা গেল যে তেল শেষ হয়ে গেলে নিচে একটা চাবি থাকে, চাবিটা খুললেও তাদের 1 লিটার বা 2 লিটার তেল থাকে রিজার্ভ ট্যাঙ্কে। এটাও কিন্তু একটা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, তাই না? এখন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট যে স্কিলটা, যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট একটু আগে যে উদাহরণটা দিলাম, যে আমার স্ক্যানারটা নষ্ট হয়ে গেছে, আমি মোবাইল থেকে স্ক্যান করেও তাৎক্ষণিকভাবে কাজের সমস্যার সমাধানটা আমি করতে পারতেছি। লাস্ট যে 4 ডাইমেনশনের লাস্ট যেটা হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। তো জব অ্যান্ড রোল এনভায়রনমেন্টে হচ্ছে কি আপনি মানে ডিলিং উইথ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট উইথ আন্ডারটেকিং এ ওয়ার্ক অ্যাক্টিভলি। মানে কর্মস্থলে সকলের প্রয়োজন মিটিয়ে সুসম্পর্ক বজায় রেখে নিরাপত্তার সাথে কাজ করাটাই হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। ধরেন মনে করেন এর মধ্যে পড়ে কি সিলেক্ট হ্যান্ড টুল। এখন আনসেফ অর ডিফেক্টিভ টুলস আর আইডেন্টিফাই অ্যান্ড মার্কড ফর রিপেয়ার অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিউর। আপনি ধরেন মনে করেন যখন আপনি হ্যান্ড টুল সিলেক্ট করতে গেলেন, আপনি সেখানে কিছু আনসেফ এবং কিছু কিছু ডিফেক্টিভ কিছু টুলস খুঁজে বের করলেন এবং এগুলো রিপেয়ার করার জন্য আপনি পাঠালেন। তারপর বলছে ইউজ হ্যান্ড টুল টেক্স পারফর্ম অ্যাকর্ডেন্স উইথ দ্য কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রসিডিউর। প্রত্যেকটা টুলস ব্যবহার করে মানে অর্গানাইজেশনাল এবং ইন্ডাস্ট্রি কিছু প্রসিডিউর আছে, আপনি যদি সেটা সেভাবে ব্যবহার না করেন তাহলে জিনিসটা নষ্ট হবে। সোজা কথা, যেটা যেভাবে নির্দেশনা আছে আপনি মন মতো ভাবে ব্যবহার করলে চলবে না, ওরকম ভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেফটি মেজার আপনাকে গ্রহণ করতে হবে, যেখানে যে সেফটিটা নিয়ে যে জিনিসটা করা দরকার সেটা সেভাবে করাটাই হচ্ছে আমার। সোজা কথা হচ্ছে মানে আপনি দেখা গেল আপনি একটা ফটোকপির মেশিন অপারেট করতে পারেন বা একটা কাজ খুব ভালো পারেন, সেই কাজটা অন্যকে শেখানোটাও কিন্তু আমার হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্টের মধ্যেই পড়ে। তাহলে আমি একটা উদাহরণ দিলাম কি করে টাস্ক স্কিলটা কি, ইউজ ফটোকপিয়ার অ্যান্ড প্রিন্টার মেশিন। 2 নম্বরে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, সিলেক্ট রাইট পেপার অ্যান্ড ফাংশন। 3 নম্বরে হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল,
যদি কখনো পেপার জ্যাম হয়ে যায়, ক্লিয়ার পেপার জ্যাম। জব অ্যান্ড রোল এনভায়রনমেন্টে আমি বললাম যে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্টে যে কোঅর্ডিনেট উইথ টিম মেম্বার্স ওয়ান প্রিন্ট জব রিকোয়ারমেন্ট, এটা আমি একটা উদাহরণ দিলাম। এখন দেখেন কি ফিচার অফ দ্য কম্পিটেন্সি আর হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সির সাথে রিলেশনটাকে। বিং এবল টু ডু দ্য জবই কিন্তু টাস্ক স্কিল, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডানই কিন্তু হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং এটাই কিন্তু কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি এটাই কিন্তু আমার জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। তাহলে যদি কি ফিচার অফ কম্পিটেন্সি আসে তাহলে আমি এই বিং এবল টু ডু দ্য জব, knowing how and why things are done, knowing what to do if things go wrong, আর having the right approach to do a job properly and safely লিখবো। আর ডাইমেনশন যদি আসে তাহলে আমি লিখবো টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট স্কিল। মূলত দেখা গেল যে নিচের কোনটি ডাইমেনশন অফ কম্পিটেন্সি, সেখানে দেখা গেল যে 3টা ভুল উত্তর দেওয়া থাকে, একটা সঠিক উত্তর দেওয়া থাকে, বা একটা এক্সাম্পল দেওয়া থাকে যে এইটা কিসের উদাহরণ। দেখা গেল ওই এক্সাম্পল মধ্যে প্রায়োরিটি ইন্টিগ্রেশন এই বিষয়গুলো আছে, তাহলে ওটা উত্তর হবে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস নিয়ে আমরা অনেক কথা বলি, যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সি, এটা ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সি দ্যাট ডেসক্রাইব দ্য নলেজ স্কিল অ্যাটিটিউড। এটা কি ডেসক্রাইব করে? নলেজ স্কিল অ্যাটিটিউড নিডেড টু পারফর্ম ইন এ পার্টিকুলার অকুপেশন। একটা পার্টিকুলার অকুপেশনের জন্য পারফর্ম করতে গেলে যে নলেজ স্কিল অ্যাটিটিউডটা দরকার হয়, সেটাই আমার হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর এটা হচ্ছে রিটেন ডকুমেন্ট ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন। এখন আমার আইএলও কি বলছে? আইএলও একটা রেফারেন্স দিয়ে দিছি যে ইন্ট্রোডাক্টরি ম্যানুয়াল ফর প্র্যাকটিশনার্স। এখানে বলছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর বেঞ্চমার্ক টু অ্যাসেস দ্য নলেজ স্কিল অ্যাটিটিউড required by an individual in order to perform the workplace. These benchmarks are combined together to form unit of competency. মূলত একই কথা বলছে, তারাও একই কথা বলছে। আর তেজদা, ফিলিপাইনের তেজদা বলছে যে competency standard define the knowledge, skill and value required for competent performance in the industry. মূলত আমি যে 3টে উদাহরণ দিলাম আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য, কিন্তু সবারই মূল থিম একই, নলেজ স্কিল অ্যাটিটিউডের মাধ্যমে, যেটা ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড রিটেন ডকুমেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আমার হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা যদি আমরা একটা বাংলায় বলতে চাই তাহলে বলবো যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হলো শিল্পখাত কর্তৃক বা ইন্ডাস্ট্রি বা শিল্পখাত কর্তৃক হচ্ছে নির্ধারিত কর্মক্ষমতার সুনির্দিষ্ট বিস্তারিত সমন্বিত পরিপূর্ণ গাইডলাইন। এটা একটি গাইডলাইন। এটি একটি নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মনোভাব বর্ণনা করে। প্রত্যেকটা পেশার জন্য, মেশিনের জন্য একটা সিএস আছে, স্টিল বাইন্ডিং এর জন্য একটা সিএস আছে, কেয়ার গিভিং এর জন্য সিএস আছে। হ্যাঁ, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা অকুপেশনের জন্য, নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বর্ণনা করে। একটি কাজ করতে গেলে কি নলেজ লাগবে, কি স্কিল লাগবে এবং কি অ্যাটিটিউড লাগবে সেগুলো বর্ণনা করে। এখন আমি কথা বলবো ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে। ইউনিট অফ কম্পিটেন্সি ডিসক্রাইব করে কি নলেজ অ্যান্ড স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড বাই এ পারসন টু ওয়ার্ক ইফেক্টিভলি ইন দেয়ার ইন্ডাস্ট্রি এরিয়া। ইউনিট অফ কম্পিটেন্সি ডিসক্রাইব করে নলেজ এবং স্কিলের কথা, যেটা প্রয়োজন একজন মানুষের ওয়ার্ক ইফেক্টিভলি ইন দেয়ার ইন্ডাস্ট্রি এরিয়া। তার ইন্ডাস্ট্রি এরিয়া যদি কাজ করতে চায় ইফেক্টিভলি, তাহলে হচ্ছে তার এই নলেজ স্কিল এইটা দরকার, সেইটাই বর্ণনা থাকে ইউনিট অফ কম্পিটেন্সি। আসেন আমরা দেখি ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে কি কি আছে। আমরা মূলত ইউনিট অফ কম্পিটেন্সিতে 9টা ইউনিট অফ কম্পিটেন্সি পাচ্ছি। ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, সাথে পাচ্ছি রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড 8 পাচ্ছি, আর 9 পাচ্ছি অ্যাক্রিডেশন। অনেক সময় ইউনিট কোড এবং টাইটেল একই সাথে লেখা থাকে, তাহলে হচ্ছে দেখা গেল যে সিরিয়ালে আসবে 8, দুইটা যেহেতু একটা হিসাবে। নর্মালি আমরা ব্রেকডাউন করে করেই লিখবো। 9টা হচ্ছে আমার হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, একটা ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড আর অ্যাক্রিডেশন। ইউনিট কোডটা যে কাজটা করে আমার হচ্ছে সহজ রেফারেন্স এবং শ্রেণী বিভাগে সহায়তা করে, মানে ইজি রেফারেন্সিং এর ক্ষেত্রে, ক্যাটাগরাইজের ক্ষেত্রে এটা হেল্প করে।
ইউনিট কোড যেমন এইখানে দেখেন ইউনিট কোড, এই যে ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম, এইটা হচ্ছে আমার টাইটেল। তাহলে টাইটেলটাকে আমি কিন্তু দেখা গেল আপনি যদি টাইটেলটা না বলে OUTAM03L5V1 এটা বলেন, তাহলেও কিন্তু এই যে প্রতিষ্ঠান জানবে যে এটাই হচ্ছে হচ্ছে আমার এই ইউনিটে, মানে এই এই টাইটেলের এই কোড, মানে এর অ্যাগেনস্টে এই টাইটেলটাই আছে। তাহলে এটা ইজি রেফারেন্সিং, এটা অনেক সময় দেখা গেল যে ইজি ভাবে বুঝতে বা শ্রেণীবিন্যাস করতে সুবিধা হয়। অনেক সময় দেখা গেল এগুলো বেশিরভাগ দেখা গেল প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই শর্ট কোড গুলা লাগে। অত বড় তো আর সব জায়গায় লেখা যায় না, এটা এইটারই টাইটেলেরই ইকুইভ্যালেন্ট। এখন এইটুকি হচ্ছে আমার ইউনিট কোড। এখন ইউনিট টাইটেলটা কি? ইউনিট টাইটেল হচ্ছে আপনার ইউনিট শিরোনাম স্পষ্টভাবে ইউনিটের ফোকাসকে নির্দেশ করে। যেমন এটা ডিসক্রাইব করে মেজর ওয়ার্ক ফাংশন। কি মেজর ওয়ার্ক ফাংশন? পারফর্মড ইন অকুপেশন। A concise and descriptive name clearly indicates the scope and focus of the unit. যেমন দেখেন আপনি ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম, এটা দেখে আপনি কি বুঝতে পারেন? এটা দেখে অবশ্যই আপনি বুঝতে পারেন যে এই শিরোনামে কি কি ইউনিটের ফোকাসটা কি, এই ইউনিটের ফোকাসটা কি কি বিষয়ের উপর। খুব সহজভাবে বুঝতে পারতেছি ডিজাইন এবং ডেভেলপ কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হবে এবং ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে এইখানে আমার হচ্ছে ডিসক্রাইব করা আছে। নমিনাল আওয়ারটা কি? নমিনাল আওয়ারটা হচ্ছে একজন শিক্ষার্থী কোন একটি ইউনিটের ফলাফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সময়। এই যে সময়টা যে দেখা গেল এই ইউনিটটা শেষ করতে কত সময় লাগবে সেটা হচ্ছে নমিনাল আওয়ারের মাধ্যমে নির্ধারণ করে। এখন এই নমিনাল আওয়ার কিন্তু এখানে লেখা আছে, যেমন নমিনাল আওয়ার এটা 25 ঘন্টা, 25 ঘন্টার মধ্যে এটা আপনি শেষ করতে পারবেন। এখানে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইউনিট কোড। এখানে 12টা সিবিএলএম থাকলে 12টা সিবিএলএম ইউনিট কোড এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে নাম টাইটেল গুলো দেওয়া আছে, এইগুলা হচ্ছে প্রত্যেকটা এই নমিনাল আওয়ার গুলা দেওয়া আছে। যেমন ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটার জন্য 40 আওয়ার। প্রমোট ইনক্লুসিভিটির জন্য দেখা গেল 20 আওয়ার। প্রফেশনাল সেফটি অ্যান্ড হেলথের জন্য 15 আওয়ার। এরকম করে ডিজাইন, আমি যেটা বললাম যে মানে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আওয়ার দেওয়া আছে। এখন ইউনিট ডিসক্রিপ্টরটা কি? 4 নাম্বার হচ্ছে ইউনিট ডিসক্রিপ্টর। তাহলে ইউনিট ডিসক্রিপ্টরটা হলো কোন একটি ইউনিটের সামগ্রিক উদ্দেশ্য একটা ওভারভিউ প্রদান করে। ইউনিট ডিসক্রিপ্টরের মাধ্যমে আপনি একটা ওভারভিউ পাবেন। হ্যাঁ, এই ইউনিটের মানে কি কি বিষয় নিয়ে এটা এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, যেমন আপনাকে মানে বলা হয়েছে যে ইউনিট ডিসক্রিপ্টর প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য ইউনিট কন্টেন্ট অ্যান্ড পারপাস, আউটলাইন হোয়াট ইজ ডান ইন দ্য ওয়ার্ক প্লেস, ইট গিভস এ শর্ট সামারি। তাহলে এটা মানে শর্ট সামারি দিচ্ছে, দ্য স্কোপ অ্যান্ড লেভেল অফ দ্য পারফরমেন্স রিকোয়ার্ড, এটা আমার একটা শর্ট সামারি দিচ্ছে। ইটস ক্লারিফাই দ্য স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ইউনিট। দেখেন ইউনিট ডিসক্রিপ্টরে বলছে কি, দিস ইউনিট কভার দ্য নলেজ স্কিল অ্যাটিটিউড রিকোয়ার্ড টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম। এই ইউনিটটা কভার করে সেই নলেজ স্কিল অ্যাটিটিউড গুলা নিয়ে তৈরি হয়েছে, যেটা হচ্ছে আপনি ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রামের জন্য দরকার। ইট ইনক্লুডস আইডেন্টিফাই দ্য স্কোপ ট্রেনিং প্রোগ্রাম, ডিজাইন ট্রেনিং প্রোগ্রাম, আউটলাইন ডেভেলপিং ট্রেনিং প্রোগ্রাম, কন্টেন্টস অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ইভ্যালুয়েটিং ডিজাইন ট্রেনিং প্রোগ্রামস অ্যান্ড রিভিউইং ডিজাইন ট্রেনিং প্রোগ্রামস। তাহলে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আমি একটা শর্ট সামারি পেয়ে গেলাম, ওভারভিউ পাইলাম। এখন এলিমেন্টসটা কি? আমরা যদি এলিমেন্টস বলি, এলিমেন্টকে আমরা বলতে পারি বিল্ডিং ব্লক অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। এই ইউনিট অফ কম্পিটেন্সির বিল্ডিং ব্লকটা হচ্ছে আমার কি? এলিমেন্টস। এটা ডিসক্রাইব ইন আউটকাম টার্ম, এটা আসলে আউটকাম, তাই না? এগুলাই তো আসলে শিখবে। এটা আসলে ভার্ব দিয়ে শুরু হয়, অ্যাকশন ভার্ব দিয়ে এইটা আমাদের শুরু হচ্ছে। তাহলে বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি যে কম্পিটেন্সির এলিমেন্ট বা উপাদানগুলো হলো প্রয়োজনীয় ফলাফল যা একজন শিক্ষার্থীকে ইউনিটের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম করে তোলে। প্রতিটা এলিমেন্ট একটি স্বতন্ত্র কার্যকলাপ, যা কার্যকলাপ সমূহের নির্দিষ্ট সেটকে বর্ণনা করার মধ্যে সামগ্রিক কম্পিটেন্সিতে অবদান রাখে। এগুলো কোনো একটি ইউনিটকে পরিচালনার যোগ্য অংশে বিভক্ত করে, এছাড়াও শিক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়াকে নির্দেশ করে। এখন দেখেন এখানে এলিমেন্ট অফ কম্পিটেন্সি কয়টা আছে? 3টা এলিমেন্ট অফ কম্পিটেন্সি আছে। প্রথমটা কি? আইডেন্টিফাই স্কোপ
অফ ট্রেনিং প্রোগ্রাম, 2 নম্বর আছে ডিজাইন ট্রেনিং প্রোগ্রাম, আউটলাইন, ডেভেলপ ট্রেনিং প্রোগ্রাম, কন্টেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তার মানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কি স্কোপ অফ ট্রেনিং প্রোগ্রাম আইডেন্টিফাই করতে পারবেন, you are able to design training program outline, you are able to develop training programs, contents and assessment criteria। এগুলা আমার আমরা বলতে পারি যে এটা আমাদের আউটকাম। এর আন্ডারে আবার থাকে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া, হ্যাঁ, যে আমি কোন কাজগুলো তার করতে হবে এটার জন্য। দেখা গেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইগুলো করতে হবে। এটার আন্ডারে আবার 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা আছে। এটা হচ্ছে আমাদের দেখাচ্ছি যে পারফরমেন্স ক্রাইটেরিয়া কি। এখন পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি আমরা বলি, ডিফাইন টাস্ক এন্ড ফাংশন রিকোয়ার্ড ইন এ স্পেসিফিক ওয়ার্ক এরিয়া। এটা কিছু টাস্ক এবং ফাংশন, যে টাস্ক এবং ফাংশন গুলো রিকোয়ার্ড এই স্পেসিফিক ওয়ার্ক এরিয়া, সেইগুলো আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া। এটা কি করে, ইনশিওর টাস্ক ফলো দ্য প্রেসক্রাইব প্রসিডিউর, হ্যাঁ, এবং ডিটেল রিকোয়ার অ্যাক্টিভিটিস, স্কিল, নলেজ। এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে থেকেই আমি পাবো হচ্ছে কি নলেজ এবং স্কিল পাবো, যে রিকোয়ার অ্যাক্টিভিটিস গুলো পাবো, হ্যাঁ, নলেজ এবং স্কিল গুলো পাবো। এটা হচ্ছে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া। মানে আপনি এই কোনো পারফরমেন্সটাই আপনি এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, আমরা আরেকটু বলি, তাকে বাংলায় একটু বলে নিই, তারপর আমরা দেখাচ্ছি। এটি সহজ বাংলায় বলা যায় কর্মদক্ষতার মানদণ্ড। পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো দক্ষতা মূল্যায়নের জন্য নির্দিষ্ট মান বা শর্ত। এগুলো নির্ধারিত হয় বাস্তবিক এবং কার্যকরী প্রয়োগের মাধ্যমে, যা কাজের মান নিশ্চিত করে এবং ব্যক্তিগত দক্ষতা জ্ঞান মূল্যায়নের জন্য নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়। আপনাকে নর্মালি বলি, এই আউটকামটা যদি এই এলিমেন্টটা আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে, এর কোনোটাই বাদ দেওয়া যাবে না। যে এখন মনে করেন ডিজাইন ট্রেনিং প্রোগ্রাম আউটলাইন, এর মধ্যে আমার এই পারফরমেন্স গুলা মানে আমার কমপ্লিট করতে হবে। এখন এর এটা যখন মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া যখন আমার মানে অ্যাসেসমেন্টের সময় দেখা গেল যে আমার এর মধ্যে থেকে যখন যেটা সিলেক্ট করা হয় অ্যাসেসমেন্টের জন্য, ধরেন এটাকে আমি অ্যাসেসমেন্টের জন্য সিলেক্ট করছি এবং হচ্ছে এই 2.6 অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জন্য ঠিক করছি, তখন এটা হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমি পুরোটাও নিতে পারি, তখনও পুরোটাই হবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্টে। আর যদি এখান থেকে আংশিক নিই, তাহলে ওই আংশিকটা হবে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মূলত পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া একই। পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনাকে পুরোটাই শিখতে হবে, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয় তখন পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যে জিনিসটা অ্যাসেসমেন্টে মানে আপনি অ্যাসেসমেন্টের মধ্যে দেন, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। রেঞ্জ অফ ভেরিয়েবল, রেঞ্জ অফ ভেরিয়েবল হচ্ছে আপনাকে সহজ বলি, যে দেখা গেল যে রেঞ্জটা কি। আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া, তার সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বাকি আছে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হ্যাঁ, আমি আমার এই সিএস এর জন্য আমি বলছি যে তার হচ্ছে মনে করেন ফেসবুক এবং ইউটিউব পরিচালনার দক্ষতা থাকতে হবে। তাহলে আমি এখানে রেঞ্জ বলে দিলাম। এখন তার কিন্তু টুইটার জানার দরকার নাই, টুইটারও কিন্তু সোশ্যাল মিডিয়া, কিন্তু কেন জানার দরকার নাই? কারণ ওই রেঞ্জ ভেরিয়েবলে বলে দিছে যে আর জানতে হবে। যেমন ছোট একটা জিনিস দেখে এখানে বলছে কি রিসোর্স রিকোয়ার্ড ফর ট্রেনিং আর ডিটারমাইন বেসড অন ট্রেনিং আউটকাম অ্যান্ড লার্নিং ক্যারেক্টারিস্টিক। এটা রিসোর্স রিকোয়ার্ড। এখন রিসোর্স, পৃথিবীর সবই রিসোর্স, কিন্তু না, কি কি রিসোর্স রিকোয়ার্ড? এই রেঞ্জ অফ ভেরিয়েবলটা থাকে কি বোল্ড করা থাকে, আন্ডারলাইন থাকে। এই যে বলছে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস আর ইলাবোরেট ইন দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল। এখানে কিছু ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল গুলার রেঞ্জ আমার হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবলে বলা থাকে। যেমন এখানে বলছে কি রিসোর্স রিকোয়ার্ড এর মধ্যে কি ট্রেনিং ভেন্যু, টিচিং এইড, আর লার্নিং মেটেরিয়ালস আর ট্রেনিং ফেসিলিটিস। এর বাইরেও যদি কিছু থাকে সেটা আমার দরকার নাই, কারণ আমাকে এখানে রেঞ্জ বলছে। তুমি রিসোর্স রিকোয়ার্ড বলতে এই চারটাকেই বুঝো। আবার দেখেন এইখানে বলছে অর্গানাইজেশনাল আর ন্যাশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড। তাহলে কোয়ালিফিকেশন আর অর্গানাইজেশনাল ন্যাশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার কি বলবো কি আমি কোনগুলারে? এখানে কিন্তু বলে দিছে শুধুমাত্র এই তিনটা থাকলেই হবে। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিএনকিউএফ, ন্যাশনাল কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, লেভেল অফ কোয়ালিফিকেশন অ্যাওয়ার্ডেড। এই তিনটাকে আমি রেঞ্জ করে দিয়ে দিছি। এখন এভিডেন্স গাইড কি? এভিডেন্স বলছে এভিডেন্স গাইড ইজ ম্যান্ডেটরি। দি পারপাস অফ এভিডেন্স গাইড ইজ টু গাইড দ্য অ্যাসেসর ইন দ্য কালেকশন অফ এভিডেন্স। এভিডেন্স গাইড হচ্ছে কি অ্যাসেসরকে গাইড করে কালেকশন অফ এভিডেন্সে। এখন এভিডেন্স গাইড মাস্ট
relate directly to the elements and performance criteria and range of variable. এটা নিশ্চিত করে যে মূল্যায়ন এবং সামঞ্জস্যপূর্ণ, মানে আমাদের ইভ্যালুয়েশনটা অ্যাসেসমেন্টটা হচ্ছে মানে সামঞ্জস্যপূর্ণ এবং হচ্ছে ফেয়ার এবং হচ্ছে রিলায়েবল। কেমন করে আপনাকে একটু দেখাই। এই অ্যাসেসমেন্ট এভিডেন্স গাইডের মধ্যে হচ্ছে আমার 7টা জিনিস আছে। একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, রিকোয়ার অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশন, মেথড অফ অ্যাসেসমেন্ট আর কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। এই 7টা জিনিস একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি, আমার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমার আন্ডারপিনিং নলেজটা ব্যাখ্যা করি তারপর আমি ওইখানে যাই। আন্ডারপিনিং নলেজ হচ্ছে আমার যে জিনিসটা নলেজ আমাকে মাস্ট থাকতেই হবে, যে জিনিসটা নলেজ না থাকলে আমি কম্পিটেন্ট হতে পারবো না, যেটা থাকা দরকারি। যেমন লার্নার ক্যারেক্টারিস্টিক, ডিফারেন্ট লার্নিং স্টাইল, ট্রেনিং টেকনিক, অ্যাসেসমেন্ট মেথড, এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি নট ইয়েট কম্পিটেন্ট, একেবারে ডাইরেক্ট। আন্ডারপিনিং স্কিল কি? এমন কিছু স্কিল যেটা হচ্ছে আপনাকে মাস্ট নো, এটা আপনি জানতে হবে। মনে করেন assessing the competency standard and relevant training specification, determining resource required for training. আপনি যদি ট্রেনিং এর জন্য রিকোয়ার্ড রিসোর্স মানে ডিটারমাইন করতে না পারেন তাহলে আপনি একেবারে নট ইয়েট কম্পিটেন্ট। এখন এর মধ্যে থেকে এই আন্ডারপিনিং নলেজ এবং হচ্ছে আন্ডারপিনিং স্কিলের মধ্যে থেকে অ্যাসেসর যে এভিডেন্স গুলা কালেক্ট করবে সেই মানে সেইটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। তাহলে গেল আমার 3টা। রিকোয়ার্ড অ্যাটিটিউড কি? রিকোয়ার্ড অ্যাটিটিউড হচ্ছে যে অ্যাটিটিউড গুলা ওই নলেজ এবং স্কিলের মাধ্যমে মানে করার জন্য যে রিকোয়ার্ড অ্যাটিটিউডটা দরকার। বলছে এনভায়রনমেন্টাল কনসার্ন, তাহলে এটা পাশাপাশি আপনাকে এনভায়রনমেন্টাল কনসার্ন হইতে হবে, আপনি যে কোনো ভাবে যে কোনো জিনিস নষ্ট করতে পারবেন না। তারপর যদি ধরেন কমিটমেন্ট অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, মানে আপনাকে সেফটি ইস্যুগুলো মেনটেন করতে হবে। রেসপেক্ট রাইট অফ সহকর্মীদের রাইটস গুলো নিয়ে আপনাকে রেসপেক্টফুল থাকতে হবে। সিনিয়র বলছে অ্যান্ড সিনিয়র্স ইন ওয়ার্ক প্লেস, সিনিয়রদেরকে সম্মান করতে হবে। ইগারনেস টু লার্ন, শেখার মতো মানসিকতা, এগুলো একটা অ্যাটিটিউড। হ্যাঁ, এগুলো আপনার এই মানে স্কিল এবং নলেজ এর সাথে এই অ্যাটিটিউডটা আপনার লাগবে। আর রিসোর্স ইমপ্লিকেশনটাকে কি কি রিসোর্স লাগবে বলছে যে এখানে এইটা শেষ করার জন্য ইউনিট অফ কম্পিটেন্সিতে দেখাল কম্পিউটার হার্ডওয়্যার ফ্যাসিলিটিস অ্যান্ড রিলেভেন্ট অ্যাক্সেসরিজ অফ দ্য কম্পিউটার, মেটেরিয়াল কনজুমেবল ফর ফরমেটিভ পারফর্ম অ্যাক্টিভিটিস অ্যান্ড বলছে ফ্যাসিলিটিস ফর ব্লেন্ডেড ট্রেনিং। এই রিসোর্স গুলো আমার মানে লাগবে। ফলোইং রিসোর্স মাস্ট বি প্রোভাইডেড, না দিলে আমি এই জিনিসগুলো করতে পারবো না। মেথড অফ অ্যাসেসমেন্ট কি? মেথড অফ অ্যাসেসমেন্ট হচ্ছে 3টা। যে মেথডে আপনি অ্যাসেসমেন্ট নেবেন, একটা রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং। সেই মেথড অফ অ্যাসেসমেন্টটাও আমার এখানে এভিডেন্সে বলে দিচ্ছে। অনেক সময় কোশ্চেন আসে এরকম যে মেথড অফ অ্যাসেসমেন্ট কোথায় বর্ণনা করা থাকে। এখন আপনি যদি মনে করেন না জানেন তাহলে তো আপনি বলতে পারবেন না যে এটা এভিডেন্সের মধ্যে মেথড অফ অ্যাসেসমেন্ট বলা থাকে। কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট, কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট যেমন বলছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান ইন এনএসডি অ্যাক্রিডিটেশন সেন্টার, মানে এটা এনএসডি এর মানে অ্যাফিলিয়েশন থাকতে হবে। এবং বলছে যে অ্যাসেসমেন্ট শুড বি ডান বাই দ্য এনএসডিএ সার্টিফাইড নমিনেটেড অ্যাসেসর, এবং অ্যাসেসমেন্টটা এনএসডি এর যে সার্টিফাইড অ্যাসেসরের মাধ্যমে হতে হবে। কন্টেস্ট নিয়ে অন্য ভিডিওতে আমার খুব স্পষ্টভাবে বলা আছে, সুতরাং এখানে হচ্ছে যেহেতু একেবারেই শর্ট করে বলতেছি, সুতরাং এটা এর বেশি আর আগাচ্ছি না আমি। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট হচ্ছে এমন সব লিগাল ডকুমেন্ট যেগুলো হচ্ছে আপনার ওই মানে দরকার। যেমন হচ্ছে আপনাকে কি বললাম যে এনএসডি এর যদি আপনার অ্যাফিলিয়েশন দরকার, এছাড়া আপনাকে কোর্স পরিচালনা করতে দিবে না। এরকম যে লিগাল ডকুমেন্ট গুলো দেখা গেল আপনার 3 লাগবে, সেটাও কিন্তু অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের মধ্যে। আপনার 2 বছরের অডিট রিপোর্ট লাগবে, সেটাও অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টের মধ্যে। যে মানে ন্যাশনালি যে রিকোয়ারমেন্ট গুলো আমার দরকার একেবারে মানে এই অর্গানাইজেড গভর্নমেন্ট বডি দ্বারা যে স্বীকৃত যে রিকোয়ারমেন্ট, এখানে বলছে কি বডি উইথ ডেলিগেটস অথরিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স কন্ডাক্ট ট্রেনিং অ্যাসেসমেন্ট, মানে ট্রেনিং কন্ডাক্ট করার জন্য যে ন্যাশনালি রিকোয়ারমেন্ট গুলা লিগাল পেপার রিকোয়ারমেন্ট গুলা দিচ্ছে, সেইগুলাই হচ্ছে আমার অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এখন বলছে টাস্ক অ্যানালাইসিসটা কি? টাস্ক অ্যানালাইসিসের কথা বলা হয়েছে বইয়ের 23 নম্বর পৃষ্ঠায়। টাস্ক অ্যানালাইসিসের কথা আপনারা খুব সহজে মনে রাখবেন যে একটা কমপ্লেক্স ইস্যুকে আমরা ছোট ছোট অংশে ব্রেকডাউন করে ফেলি। এটা হচ্ছে রিয়াল ওয়ার্ক প্র্যাকটিক্যাল স্কিল।
কি নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন লার্নিং আউটকাম। এখন মনে করেন এটা এই টাস্ক অ্যানালাইসিসের মাধ্যমে করি কি, একটা সিরিজ অফ মানে সিম্পল স্টেপে আমরা একটা কমপ্লেক্স ইস্যুকে ব্রেকডাউন করি, এবং এই কারণ কি এই টাস্কটাকে কমপ্লিট করার জন্য। ধরেন সে ফর এক্সাম্পল আপনি এখানে মেক এ কাপ অফ টি, এইটা হচ্ছে আপনি একটা, এটা আপনার একটা টাস্ক। তাহলে এই টাস্কের মধ্যে আমার কতগুলো স্টেপ আছে। প্রথমে আপনি মনে করেন পানি গরম করবেন, পানি গরমের মধ্যে আপনি দেখা গেল যে দুধ দিলেন, দুধ দেওয়ার পরে আপনি লিকার দিলেন, লিকার দিয়ে জাল দিলেন, জাল তারপর এটা সেকলেন, সেকে দেখা গেল যে চিনি মিলালেন, চিনি মিলিয়ে আপনি কাপে পরিবেশন করলেন। এই যে স্টেপ গুলা, এগুলো আপনি টাস্ক অ্যানালাইসিস না করলে তো আপনি এগুলো বের করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। এখন বলছে টাস্ক অ্যানালাইসিস নিড টু কনসিডার। টাস্ক অ্যানালাইসিস যখন করবেন তখন কি কি কনসিডার করা দরকার? সেফটি কনসিডার করা দরকার বিফোর দে আর রিলেটেড স্টেপ অকার্স। তারপর বলছে মানে প্রত্যেকটা স্টেপে যে সেফটি, মানে প্রত্যেকটা স্টেপে আপনি গরম পানি যখন ঢালবেন তখন তো আপনি একটা মেজার নিতে হবে, যখন আপনি চুলের উপর জাল দেবেন তখন আর এক ধরনের সেফটির বিষয়গুলো, প্রতিটা স্টেপে আপনাকে সেফটিটা মেজার করতে হবে। কোয়ালিটি রিকোয়ার্ড স্ট্যান্ডার্ডটাকে আপনাকে ফলো করতে হবে। তারপর বলছে ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেল, নট টু মাচ নট টু লিটল। হ্যাঁ, আপনাকে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেলস আপনার থাকতে হবে। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, যখন টাস্ক অ্যানালাইসিস করবেন সবগুলো একেবারে সহজ ভাষায়, কঠিন কোনো ভাষায় বিস্তারিত করা যাবে না। ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস টু মেক দ্য টাস্ক ইজিয়ার। হ্যাঁ, আপনাকে কিছু হিন্টস এবং টিপস দিতে হবে টাস্কটাকে ইজি করার জন্য। ইউজ এনি গ্রাফিক্যাল এইডস অ্যান্ড ইনক্রিজ দ্য আন্ডারস্ট্যান্ডিং, ডায়াগ্রাম দিতে পারেন, ফটো পোজ দিতে পারেন। এইগুলো বলছে যে টাস্ক অ্যানালাইসিস ক্ষেত্রে আপনি যখন করবেন তখন এই কনসিডার করবেন। টাস্ক অ্যানালাইসিসের ওই যে বললাম যে টাস্ক অ্যানালাইসিস আর একটা ফর্ম আছে, আপনি জবটাকে প্রথম দিলেন, জবের মধ্যে টাস্কটাকে দিলেন, হ্যাঁ কোন জবের আন্ডার এই টাস্কটার মধ্যে আমার কি কি এলিমেন্টস গুলো আছে, এলিমেন্টস গুলোর মধ্যে আবার কোনটা নলেজ, কোনটা স্কিল, কোনটা অ্যাটিটিউডে পড়ছে সেটা আপনি দিবেন। এটা একটা ফর্ম। এখন সিবিসি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সিবিসিটা হচ্ছে আমার আছে হচ্ছে 24 নম্বর পেজে। দেখা গেল সিবিসিতে আমরা খুব সহজ ভাষায় বলি যে পাঠ্যক্রমটাই আমার সিবিসি। তাহলে সিবিসি কে বলছি যোগ্যতা ভিত্তিক পাঠ্যক্রম ব্যাখ্যা করে শিক্ষক কিভাবে পাঠ প্রদান করবে। মানে এই সিবিসিটা একটা মডিউলার ফরম্যাটে থাকে, এবং কি শিক্ষা কিভাবে শিক্ষা প্রদান করবেন সেটা বলা উল্লেখ থাকে হচ্ছে আমার এই সিবিসিতে। হাউ লেসন টু বি টট, কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমার এই সিবিসিটা তৈরি হয়। এটা মূলত পাঠ পরিচালনার নির্দেশিকা বা পরিকল্পনা, এটুক আমাদের দরকার। এখন সিবিসি কে যদি আমি ইংরেজিতে বলি তাহলে সিবিসি ডেভেলপ বেসড অন দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ইট ইজ এ ট্রেনিং প্রোভাইডার পার্সপেক্টিভ ডকুমেন্ট usually present in a modular form. It explains how lesson to be taught by teacher. Our curriculum document is a implementation guide for unit of competency. আপনি ইউনিট অফ কম্পিটেন্সি কে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে ইমপ্লিমেন্টেশন গাইড হিসেবে কারিকুলাম ডকুমেন্টকে আপনার লাগবে। এখন বলছে যে এই যে সিবিসিতে থাকে কি, সিবিসিতে থাকে হচ্ছে এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ এ ডকুমেন্ট দ্যাট ডিফাইন দ্য টাস্ক অ্যান্ড নলেজ নিডেড ফর এ জব হোয়াইল কম্পিটেন্সি, মানে এখানে একটা সিএসএ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে থাকে কি একটা ডকুমেন্ট যেখানে থাকে নলেজ স্কিল থাকে, যেটা হচ্ছে ওই জব করার জন্য, নলেজ স্কিল অ্যাটিটিউড থাকে যেটা ওই যে জব করার জন্য, মানে জবটা মানে পারফর্ম করার জন্য। কিন্তু সিবিসি ইজ এ কোর্স ডিজাইন দ্যাট ইউজেস দোজ স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ডটা ফলো করে আপনার একটা কোর্স ডিজাইন করা হয়। এখন এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে লার্নিং আউটকামস থাকে, প্রিরিকুইজিট কি কি কোয়ালিফিকেশন থাকবে সেটা থাকে, সার্টিফিকেট লেভেল কোন লেভেলে হবে এটা সেটা উল্লেখ করা থাকে, কন্টেন্ট থাকে, মডিউল থাকে। সিবিসিতে দেখা গেলো সিএসএ থাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সিবিসিতে থাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মেথোডোলজি থাকে, এগুলো সব সিবিসিতে থাকে। এখন বলছে যে এ কারিকুলাম ডকুমেন্টে বলছে নাম্বার অফ মডিউলের কথা বলছে, নমিনাল আওয়ারের কথা বলছে, তারপর এ জেনারেল ডিসক্রিপশন অফ দ্য পারপাস অফ দ্য মডিউল বলছে, এনি প্রিরিকুইজিট নলেজ অ্যান্ড স্কিল কথা বলছে, রিলেশনশিপ টু দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এ সামারি অফ কন্টেন্ট থাকে, সামারি অফ অ্যাসেসমেন্ট থাকে, এ ডিটেল ডিসক্রিপশন অফ লার্নিং আউটকাম, এবং বলছে এ ডিসক্রিপশন অফ হাউ দ্য মডিউল অ্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি মাইট বি ডেলিভার্ড, কিভাবে আপনি কোন মেথডে ডেলিভার করবেন, হ্যাঁ কোন মানে মডিউলটা সেটাও আসলে বলা থাকে। এখন হাউ ডাজ দ্য
মানে যদি এখানে বলি হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস থেকে এবং সিবিসি কিভাবে পার্থক্যটা সেটা আমি এখানে, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এস্টাবলিশড দ্য স্কিল নলেজ অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি। সিএস এর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে মানে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এস্টাবলিশ দ্য নলেজ স্কিল অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড পার্টিকুলার ইন্ডাস্ট্রি। তাহলে আর কারিকুলামে ডকুমেন্টে বলছে কারিকুলাম ইন্টারপ্রিটেস দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সো দ্যাট ইট ক্যান বি ডেলিভার অ্যাজ এ কোর্স ইন দ্য টিবেট ইনস্টিটিউট। আপনি ওটা তো আমাকে একটা গাইডলাইন দেয়, কিন্তু গাইডলাইন দিয়ে তো আপনার ক্লাস ডেলিভারি বা কোর্স ডেলিভারি করতে পারবেন না। সেই কোর্স ডেলিভারির গাইডলাইনটাই হচ্ছে আমার কারিকুলাম ডেভেলপমেন্ট। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দেখেন ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, ইউনিট ডিসক্রিপ্টর থাকে, এলিমেন্ট থাকে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল থাকে, এভিডেন্স গাইড থাকে। এখানে দেখেন এখানে ইউনিট ডিসক্রিপ্টর মডিউল ডিসক্রিপ্টর হয়ে গেছে, এখানে ইউনিট অফ কম্পিটেন্সি মডিউল টাইটেল অনেক সময় হয়ে গেছে, বা এলিমেন্ট অফ মডিউল টাইটেল হতে পারে, পারফরমেন্স ক্রাইটেরিয়া গিয়ে হয়ে গেছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে এভিডেন্স গাইড হয়ে গেছে কন্টেন্ট অ্যান্ড মানে মানে অ্যাসেসমেন্ট মেথড। এখানে এটা শর্ট করে, এটা যদিও আপনাদের লাগবে না, তারপর একটু শর্ট করে দেখালাম। এখন লার্নিং আউটকামটা কি, আপনি এই কারিকুলাম থেকে কি শিখবেন, মানে হোয়াট ইজ ইউর আউটকাম, লার্নিং আউটকামটা হচ্ছে মানে আমি কি শিখবো, এই শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়ার শেষে কারিকুলাম থেকে কি কি শিখবে সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। সোজা কথা, এ ওয়েল রিটেন লার্নিং আউটকাম উইল ফোকাস on how the learner will be able to apply their new knowledge in the real work context rather than the learner being able to recite information। এটা মানে রিয়াল ওয়ার্ক লাইফে সে কি কি করতে পারবে বা কি কি করতে পারবে সেইটাই হচ্ছে আমার লার্নিং আউটকাম। বা আরো শর্টে যদি আমরা ইংরেজিতে বলি, লার্নিং আউটকাম আর মেজারেবল অ্যাচিভমেন্ট দ্যাট দ্য লার্নার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আফটার দ্য লার্নিং ইজ কমপ্লিট। লার্নিং শেষে এই বিষয়গুলো কি কি বিষয়গুলো সে বুঝতে পেরেছে সেটা আসলে মেজারেবল অ্যাচিভমেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে পরিমাপ করা যায়, হ্যাঁ, সেই বিষয়গুলো সেটাই হচ্ছে লার্নিং আউটকাম, যেটা আপনি পরিমাপ করতে পারবেন, অবজারভেবল, মেজারেবল। সেটাই হচ্ছে আমার যে উনি কাজ থেকে কি, একজন মনে করেন যে এই এই ড্রাইভিং কোর্স শেষে সে হচ্ছে আপনার মনে করেন হাইওয়েতে গাড়ি চালাতে পারবে, তাহলে এটা তো আপনি দেখতেই পাবেন সে গাড়ি চালাতে পারতেছে কি পারে না, হ্যাঁ। এখন লার্নিং আউটকাম আর এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে পার্থক্য ক্ষেত্রে এখানে বলা হয়েছে, বা রিলেশনশিপ বা যেটাই বলি, হ্যাঁ। তাহলে লার্নিং আউটকাম আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি কিন্তু মানে মানে কি বলবো, এটা বলছে এটা একটা কোর্স প্রশিক্ষণ শেষ করার পর আপনি যা শিখবেন বা শেখার আশা মানে শিখবেন বলে আশা করেন, তাহলে হচ্ছে লার্নিং আউটকাম। ইট ইজ এ কারিকুলাম টার্ম, এটা হচ্ছে একটা কি কারিকুলাম টার্ম, হ্যাঁ। আর হচ্ছে মানে এটা হচ্ছে রিলেটেড টু স্ট্যান্ডার্ড অফ কম্পিটেন্সি ডিফাইন্ড বাই দ্য ইন্ডাস্ট্রি। ইট ইজ রিটেন অ্যাজ এ অ্যাকশন স্টেটমেন্ট ফ্রম দ্য লার্নার পয়েন্ট অফ ভিউ। এই কথাটা বলছে লার্নিং আউটকামের ক্ষেত্রে। আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলতে কি বোঝাচ্ছি, আগেও বলছি, এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে বলছে বেসিক বিল্ডিং ব্লক, এটি কাজের দক্ষতা সেটের ক্ষুদ্রতম অংশ। সোজা কথা, একটি কাজ বা ভূমিকা সম্পাদন করার জন্য প্রয়োজনীয় কাজ বা দক্ষতার বর্ণনা করে। এটা হচ্ছে ওই যে আমার মানে এলিমেন্ট অফ কম্পিটেন্সি একটি কাজকে নির্দিষ্ট কাজ বা দক্ষতায় ভেঙে দেয়, যা আপনার হচ্ছে ক্ষমতাকে পরিমাপ করা যেতে পারে। আমরা একটু আগে 3টে এলিমেন্টস অফ কম্পিটেন্সি দেখাইলাম না, ওইরকম এইটা ইংরেজিতে বলছে যে হোয়াট আর দ্য এক্সপেক্টেড টু লার্ন টু বি এবল টু ডু আফটার কমপ্লিটিং দ্য কোর্স অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে লার্নিং আউটকাম। আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলছি দিস আর দ্য বেসিক বিল্ডিং ব্লক, দ্য স্মলেস্ট পার্ট অফ এ job's skill set within industry competency standard describe the task or skill needed to perform a specific job or role. Sometimes a learning outcome and the element of competency are the same. Other time, one element of competency might include several learning outcome. In short, an element of competency breaks down a job into a specific task and skills that can be measured your capability. এখন এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া কথা বলা হয়েছে। পারফরমেন্স ক্রাইটেরিয়ার কথা কি বলছি, পারফরমেন্স ক্রাইটেরিয়া মনে করেন প্রত্যেকটা এলিমেন্টের আন্ডারে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, তাই না? তাহলে মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো কি 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 পরিমাণ করতে হবে, কেন আপনি কাজগুলো ভালোভাবে করতে পারেন কিনা তা পরীক্ষার জন্য যে মানদণ্ড, ওই এলিমেন্টটার মধ্যে কতগুলা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলা করলেই ওই এলিমেন্টটা সম্পন্ন হবে, আদারওয়াইজ ওই এলিমেন্টটা আপনি মানে সম্পন্ন হয় না।
প্রতিটি এলিমেন্টের মধ্যে ক্রাইটেরিয়া আছে যার বিপক্ষে একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়। ওই কাজ যদি করতে পারেন তাহলে আপনি এলিমেন্টটা কমপ্লিট করতে পারছেন। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো নির্দিষ্ট মান বা নির্দেশিকা যা একটি নির্দিষ্ট মূল্যায়ন কার্য একজন শিক্ষার্থীর কাছ থেকে কি কি আশা করা যায় তার রূপরেখা দেয়। পারফরমেন্স ক্রাইটেরিয়া আরেকটি নামই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মূলত বললাম যে একটা এলিমেন্টের আন্ডারে 5টা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এখন আমার এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধুমাত্র 5টার মধ্যে থেকে 2টা নিলাম। যদি 2টা নেই তাহলে ওই 2টা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর 5টার মধ্যে যদি 5টাই নেই তাহলে 5টাই অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে কি বলছে কি যে মানে অনেক সময় এটা মানে পুরোটাই পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, তাই না? যদি পুরোটাই নিই, আর যদি আংশিক নিই তাহলে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো নিলাম সেইগুলাই হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা ইংরেজিতে বলা হয় যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আর দ্য এক্সপ্রেশন অফ হোয়াট টু বি মেজার্ড অ্যান্ড হোয়াই। আপনি তো ওই কাজগুলোকে মেজার করার জন্য এবং কিভাবে মেজার করবেন তার নির্দেশিকা এখানে দেওয়া থাকে। স্ট্যান্ডার্ড টু চেক ইফ ইউ ক্যান ডু টাস্ক ওয়েল। Each element includes criteria against which learner's competency is evaluated. Assessment criteria are specific standards or guidelines that outline what is expected of a student in a particular assessment task. Another name of the performance criteria is assessment criteria. এখন পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা যদি আরেকটু সহজে বলি, পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে কম্পিটেন্সি টার্ম, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কারিকুলাম টার্ম। একটা এলিমেন্ট মানে একটা এলিমেন্টের আন্ডারে যে ছোট ছোট কাজগুলো থাকে তাকে একত্রে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে। একটা এলিমেন্ট যদি থাকে, এলিমেন্টের আন্ডারে অনেকগুলো ছোট ছোট কাজ থাকে, সেগুলো হচ্ছে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া। একটি এলিমেন্টের সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া লেখা আবশ্যক। মানে একটা এলিমেন্টের মানে আপনাকে মানে শেখা আবশ্যক। আপনার একটা এলিমেন্টের আন্ডার যদি 5টা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, 5টাই আপনাকে শিখতে হবে। আপনি যদি একটা না শেখেন তাহলে আপনার পারফরমেন্স মানে ওই এলিমেন্টটা কমপ্লিট হলো না। আর এখানে বলছে ওই এলিমেন্টের মানে যাচাই করার জন্য যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়াকে বেস ধরা হয় সেগুলোকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে। এবং সেক্ষেত্রে সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে লাগাতে পারে, আবার নাও পারে। এই যে কথাটা বলো, 5টাও আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারেন, আবার 5টার মধ্যে থেকে 3টা দেখিয়ে আপনি বলতে পারেন যে না মোটামুটি কি সে আসলে এই এলিমেন্টটা কমপ্লিট করছে। হ্যাঁ, তো পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে যে জিনিসগুলো অ্যাসেসমেন্টে আসে সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। And quality assurance framework. Both a quality assurance framework is a structured system of quality standard designed to ensure consistency, credibility, and effectiveness in Tibet Institute. It includes internal and external assessment, quality audit, and regular evaluation to maintain high education and training standard. এই কথা বলছে আমার কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। মানে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক দেখে কি আপনি আসলে দেখে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক আপনার রিডিউস এরর, যদি কোনো ভুল হয় সেটা রিডিউস করার চেষ্টা করে, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনশিওর করে, অ্যান্ড ইনক্রিজ ইফিসিয়েন্সি। আপনার ইফিসিয়েন্সি তারা যদি আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স না থাকে তাহলে আপনি তো এই কাজগুলোর ভুলগুলো আপনাকে ধরিয়ে দেবে না, আপনাকে সোজা কথা গাইড করে সে সঠিকভাবে সঠিক পথে চলার জন্য। এখন কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের কিছু অবজেক্টিভ আছে। ইনশিওর কমপ্লায়েন্স, সে কমপ্লায়েন্স গুলো মেনটেন করা হয়েছে কিনা সেটা দেখে। গ্যারান্টি ফেয়ারনেসের নিশ্চয়তা দেয়। ইনহ্যান্স রিকগনিশন, স্বীকৃতি বা রিকগনিশনটা বাড়ায়। স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য তারা করে। আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ধারাবাহিক উন্নতির তাদের একটা অন্যতম অবজেক্টিভ। এখন যদি কিভাবে ইনশিওর কমপ্লায়েন্স করে, বলছে ইনশিওর টিবেট ইনস্টিটিউট মিট কোয়ালিটি ক্রাইটেরিয়া এন্ড স্ট্যান্ডার্ড। তারা ইনশিওর করে যে টিবেট ইনস্টিটিউট গুলা কোয়ালিটি ক্রাইটেরিয়া এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে বা মিট করতেছে। গ্যারান্টি ফেয়ারনেস এর মধ্যে সে কিভাবে নিশ্চিত করে, বলছে প্রোভাইড ইকুইটেবল ট্রিটমেন্ট ফর অল ট্রেনি অ্যান্ড ক্লায়েন্ট। সবার জন্য সমান ফেয়ারনেস, সবার জন্য সমান, কাউকে আমি কম বেশি না, সবার জন্য সমান, সবাই সমান সুযোগ সুবিধা পাবে। ইনহ্যান্স রিকগনিশন, এখানে বলছে কি ইমপ্রুভস দ্য পোর্টেবিলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কোয়ালিফিকেশন। হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন মানে অ্যাকসেপ্টেন্স অফ কোয়ালিফিকেশন, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স
কোয়ালিফিকেশন নিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করে। আর মানে যখন এই জিনিসগুলো সবগুলো উন্নত হবে তখন তো আন্তর্জাতিক মানে একসেপ্টেন্সটা বাড়বে, যে দেখা গেল তেজদা থেকে যারা পড়ালেখা করে তাদের ইন্টারন্যাশনালি রিকগনাইজড, হ্যাঁ, একসেপ্টেন্স অনেক হাই। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট, বলছে প্রমোট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইভ্যালুয়েশন প্র্যাকটিসের মাধ্যমে তারা কি করে, স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট নিশ্চিত করে। আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কিভাবে করে, আইডেন্টিফাইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আইডেন্টিফাই করে কি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড লিডিং টু অনগোয়িং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এর মাধ্যমে তারা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিশ্চিত করে। এখন বলছে দিস ফ্রেমওয়ার্ক হেল্পস ইনস্টিটিউট অফার এনটিভিকে মানে ন্যাশনাল টিবেট কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, qualification framework course will maintain the high quality education and training. এখন আরটিওটা কি? আরটিওটা আমরা যদি খুব সহজে বলি যে আরটিওটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আরটিও ইজ এ ট্রেনিং organization registered and affiliated with the BTEB and can be deliver nationally recognized qualification. তার মানে এই যে আমি যে সিভিএলএম, আমরা যে 12 সালের যে সিভিএলএমটা ফলো করতেছি তখন তো আর এনএসডিএ ছিল না, সেই জন্য এখানে বিটিবির কথাটা আছে, আসলে এটা হবে এনএসডিএ, তাই না? তাহলে বলছে যে এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, একটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন ইজ এ ট্রেনিং অর্গানাইজেশন রেজিস্টার্ড অ্যান্ড অ্যাফিলিয়েটেড, এটা হচ্ছে মানে রেজিস্টার করা এবং অ্যাফিলিয়েটেড উইথ বিটিবি হবে না, এখানে হবে এনএসডিএ, দ্যাট ক্যান বি ডেলিভার ন্যাশনালি রিকগনাইজ কোয়ালিফিকেশন। এইটাই হচ্ছে আমার আরটিওর সংজ্ঞা। এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, আরটিও ইজ এ গভর্নমেন্ট অথরাইজ টিবেট institution affiliated with NSDA that provide nationally recognized qualification. তাহলে আমরা বুঝতে পারলাম এটা গভর্নমেন্ট অথরাইজ একটা ট্রেনিং মানে টিবেট ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড করছে কার মাধ্যমে, এনএসডি এর মাধ্যমে, এবং এটা কি করে, প্রোভাইড করে ন্যাশনালি রিকগনাইজ কোয়ালিফিকেশনটা প্রোভাইড করে, এটা হচ্ছে আরটিও। এখন কি ফিচার অফ আরটিওর কি, আরটিওর কি ফিচার গুলো কি কি বলছে, যে ডেলিভার সার্টিফাইড ভোকেশনাল ট্রেনিং অ্যাকসেপ্টেড by the industries and institutions nationwide. 2 নম্বর বলছে মেইনটেইন হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এটা হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে টেকনিক্যাল এডুকেশন। 3 নম্বর বলছে ডিস্টিংগুইশেস itself from the other training center through official registration and credibility, এই কথাটা বলছে কি ফিচার। বেনিফিট কথা বলছে যে স্কিল এনহ্যান্সমেন্ট হয়, ইমপ্রুভ পারফরমেন্স হয় এবং হাই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাকে আসলে এখান থেকে আমার মানে বেনিফিটের মধ্যে এই 3টা জিনিস, স্কিল এনহ্যান্সমেন্ট, দক্ষতা বাড়ে, ইমপ্রুভ পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট হয়, আর হচ্ছে মানে প্রোভাইড মেজারেবল অ্যান্ড বেনিফিটস ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানিজ। অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে বলছে যে শিক্ষানবিশ অর্থ এমন একটি দক্ষতা বা প্রশিক্ষণ ব্যবস্থা যার মাধ্যমে একজন বিনিয়োগকারী এক বা একাধিক ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে প্রয়োগের জন্য চুক্তি করেন এবং তাদেরকে একটি পূর্ণ নির্ধারিত সময়ের জন্য শিল্প ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোনো পেশা বা ট্রেডে পদ্ধতিগতভাবে প্রশিক্ষণ প্রদান করেন। এটা হচ্ছে আমার যে অ্যাপ্রেন্টিসশিপ। এখন শিক্ষানবিশ এই সময় দক্ষতা অর্জন করেন এবং পাশাপাশি উপার্জন করেন। এটার মূল বৈশিষ্ট্যটা কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে এ সময় সে দক্ষতা অর্জন করতেছে, পাশাপাশি সে টাকাও ইনকাম করতেছে। চুক্তির শর্তাবলীর উপর নির্ভর করে প্রশিক্ষণ খণ্ডকালীন, পূর্ণকালীন হতে পারে। চুক্তি যদি হয় খণ্ডকালীন তাহলে খণ্ডকালীন হবে, যদি পূর্ণকালীন হয়ে থাকে তাহলে পূর্ণকালীন হবে। ওই কথাটাই বলছে ইংরেজিতে, অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ স্ট্রাকচার্ড ট্রেনিং প্রোগ্রাম দ্যাট কম্বাইন্স অন দ্য জব লার্নিং উইথ ক্লাসরুম ইনস্ট্রাকশন। কম্বাইন্স কিসের কম্বাইন, সেটা বলছে অন দ্য জব লার্নিং উইথ ক্লাসরুম ইনস্ট্রাকশন। হ্যাঁ, দুইটাই আপনি অন দ্য জবে শিখতেছেন, ক্লাসরুম ইনস্ট্রাকশন আপনি পাচ্ছেন। টু ডেভেলপ স্কিল ইন এ স্পেসিফিক ট্রেড অর প্রফেশনস। হ্যাঁ, এই কথা বলছে ইট অ্যালাউস অ্যাপ্রেন্টিসশিপ টু গেইন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হোয়াইল আর্নিং এ ওয়েজ আন্ডার সুপারভিশন অফ স্কিল প্রফেশনালের আন্ডারে সে কাজ শিখতেছে, প্লাস পাশাপাশি সে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হচ্ছে এবং সে ইনকাম করতেছে। এটাই অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে। এখানে কম্পোনেন্টস অফ অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এর হচ্ছে আমার 8 এসেনশিয়াল কম্পোনেন্ট। একটা হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, আর ক্রিডেন্সিয়ালস,
আর বলা হয়েছে না, আমার কম্পোনেন্ট যদি স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ লস, ক্রিডেন্সিয়াল, তারপর বলছে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, আর সুপারভাইজড ট্রেনিং, অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। তো অনেক সময় দেখা গেল এই কম্পোনেন্ট অফ এন্টারপ্রেনারশিপ ট্রেনিং এর মধ্যে থেকে একটা উঠাই দিয়ে দিল, ওই পাশে দিল যে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং। তার মানে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং এইটার সাথে আপনি যদি জানা থাকে যে এটা 8 এসেনশিয়াল কম্পোনেন্ট, তাহলে আপনি ওইটা ম্যাচিং এর সময় ওইটা করতে পারবেন। বা অ্যাপ্রেন্টিসশিপের সাথে রিলেটেড কোনটা নিচে অবজেক্টিভে দেখা গেল আর্ন অ্যান্ড লার্ন দিয়ে দিল, তাহলে আপনি আর্ন অ্যান্ড লার্ন এখানে আপনি টিক দিতে পারবেন বা উত্তর দিতে পারবেন। তাহলে আমরা আবার একটু দেখি, স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, ক্রেডেন্সিয়াল, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, সুপারভাইজ ট্রেনিং, অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট, এই 8টা। আরপিএলটা কি? RPL এর মাধ্যমে recognition of prior learning is a process that allow individual to gain a qualification by having their existing skill and knowledge assessed without need to complete a formal training course। এটা আমরা যদি বলি ইংরেজিতে, এক কথায় বললে আপনি আরপিএল এর আওতায় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, কিন্তু আপনার হচ্ছে কারিগরি দক্ষতা আছে। এমন ইনফরমাল সেক্টরের কর্মজীবীদেরকে আমরা ফর্মাল ওয়ার্কফোর্সে আনার জন্য আমরা সনদায়নের কাজ করে হচ্ছে আরপিএল। মানে আপনার দক্ষতা আছে কিন্তু সার্টিফিকেশন নেই, আরপিএল এর মাধ্যমে সেই সার্টিফিকেশনটা আপনাকে দিচ্ছে। বিশেষ করে দেখা যায় অনেকেই ভালো কাজ করেন কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে চেষ্টা করে ওয়ার্ক স্পেসে ভালো পজিশনে যেতে পারছে না। মূলত তাদের একটি সনদায়নের ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে আরপিএল এর মূল লক্ষ্য, যা আপনার কাজের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত হবে। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে অনেক দক্ষ জনশক্তি আছে, কিন্তু দক্ষতা সনদপত্রের অভাবে অনেকেই স্বীকৃতি পায় না। তো শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য সঠিক কর্মশক্তি এবং শ্রমবাজারের তথ্য খুবই জরুরি। বর্তমানে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহায়তায় দক্ষ কর্মীদের সনদায়ন, সনদপত্র এবং দক্ষতার প্রয়োজনীয় তথ্যের একটা পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করেছে। মানে আরপিএল এর মাধ্যমে হচ্ছে কি, আপনি কিন্তু সারা বাংলাদেশে দেখা গেল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স অ্যান্ড ইনস্টলেশনে না, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্সে কি পরিমাণ মানে দক্ষই আছে আরপিএল এর মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন। বা আপনি প্লাম্বিং এ কি পরিমাণ দক্ষ জনশক্তি আছে সেটাও কিন্তু আপনি আরপিএল এর মাধ্যমে, ডাটাবেজের মাধ্যমে জানতে পারবেন। এই মুহূর্তে এতজন এটাই কম্পিটেন্ট হয়েছে, সুতরাং এরা সবাই হচ্ছে এই কম্পিটেন্ট এই বিষয়ে। রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, আরপিএল এর হচ্ছে কি ফিচার হচ্ছে, আমরা যদি দেখি তাহলে আমরা কি ফিচার গুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে অ্যাসেস স্কিল বেস ওয়ান এক্সপেরিয়েন্স, ওয়ার্ক অর ইনফর্মাল লার্নিং। 2 নম্বর হচ্ছে কন্ডাক্ট বাই রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, বা এটা কন্ডাক্ট হয় আরটিও এর মাধ্যমে কন্ডাক্ট হয়। আর হচ্ছে ইনশিওর স্কিল মিট কারেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এই 3টা হচ্ছে আমার ফিচার। তাহলে বেনিফিট অফ আরপিএলটা কি? সেভস টাইম অ্যান্ড মানি বাই অ্যাভয়েডিং আননেসেসারি ট্রেনিং। আপনার এটার মাধ্যমে আর আননেসেসারি ট্রেনিং করা লাগতেছে না, শুধুমাত্র এই আরপিএল এর ফলে আপনার টাইম এবং মানি দুইটাই হচ্ছে সেভ হচ্ছে। হ্যাঁ, অন্য কোনো ট্রেনিং লাগতেছে না, কারণ হচ্ছে সাথে সাথেই তো সে হচ্ছে এইটার দক্ষতার স্বীকৃতি পেয়ে যাচ্ছে। রিকগনাইজেস রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স, তার যে রিয়েল ওয়ার্ল্ডের যে এক্সপেরিয়েন্স আছে সেটা স্বীকৃতি পাচ্ছে। অ্যান্ড প্রিভিয়াস লার্নিং, এবং আগের যে লার্নিংটা আছে তার হচ্ছে সে একটা স্বীকৃতি পেয়ে যাচ্ছে। ক্রিয়েট এ লার্নিং কালচার, এখানে একটা লার্নিং কালচার ক্রিয়েট হয়, শেখার পরিবেশ তৈরি হয়। এবং হচ্ছে প্রোভাইডস প্রোভাইড পাথওয়ে টু হায়ার কোয়ালিফিকেশন। এবং বলছে যে আপনি এটার মাধ্যমে এটা পাথওয়ে প্রোভাইড করে, যেটা হচ্ছে আপনি আরো বাইরের মানে আরো বাড়তি কোয়ালিফিকেশন বা হায়ার কোয়ালিফিকেশন, যেমন আপনি 1 করলেন, তারপর 2 করলেন, 3 করলেন, 4 করলেন, প্যাডাগজি করলেন, দেখা গেল যে 5 করলেন। হ্যাঁ, এরকম ভাবে আপনি পাথওয়েটা খুঁজে পাচ্ছেন এটার মাধ্যমে। তারপর বলতেছে ইম্পর্টেন্ট অফ আরপিএল ইন বাংলাদেশ। বাংলাদেশে আরপিএল এর গুরুত্ব কেন, একটু আগেই বলেছি যে বাংলাদেশ হ্যাজ এ সিগনিফিক্যান্ট স্কিল্ড ওয়ার্ক ফোর্স, but many individuals go under unrecognized due to the absence of a formal skill certification system। বলছে বাংলাদেশে মানে প্রচুর পরিমাণে স্কিল ওয়ার্কফোর্স আছে, কিন্তু
এদের ওই যে স্বীকৃতি না থাকার কারণে মানে তারা হচ্ছে আপনার এই ফর্মাল স্কিলড সার্টিফিকেট সিস্টেমে ঢুকতে পারতেছে না। এই আরপিএল এর মাধ্যমে তাদের হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে ফর ইফেক্টিভ প্ল্যানিং ইন education and skill development, accurate workforce and labor market data is crucial. At present, Bangladesh has established a comprehensive database of certified skilled worker or detailed skill requirement information with the help of NSD। একটু আগে যেটা বলছিলাম যে NSD এর মাধ্যমে একটা ডাটাবেস তৈরি করা হচ্ছে, যে ডাটাবেজের মাধ্যমে বাংলাদেশ খুব সহজে জানতে পারবে কি পরিমাণ স্কিলড ওয়ার্কার ট্রেড ওয়াইজ তার কি পরিমাণ আছে, এবং মানে তাহলে হবে কি সে সিদ্ধান্ত নিতে পারবে যে তাহলে কোরিয়ায় এখন কিছু লোক দরকার ইলেকট্রিক্যালে, তাহলে সে বাংলাদেশে এখন তার ধারণা ডাটাবেস থেকে সিদ্ধান্ত নিতে পারে কি পরিমাণ তার হচ্ছে স্কিল ওয়ার্কফোর্স আছে এবং সে আর কি পরিমাণ বাকি আছে বা কি করতে হবে। হ্যাঁ, এই সম্পর্কে তার পুরো একটা ধারণায় ডাটাবেস দিবে, সিদ্ধান্ত গ্রহণে আর ডিসিশন মেকিং এ সাহায্য করবে। আরপিএল এভিডেন্সটা কি সেটা বলছে, টু অ্যাপ্লাই ফর রিকগনিশন অফ প্রিয়র লার্নিং student must complete RPL form and provide supporting evidence which may include। মানে আরপিএল এ বলতেছে যে আরপিএল এর জন্য যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে তো ওই যে স্টুডেন্টদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সাপোর্টিভ কিছু এভিডেন্স দিতে হবে। তাহলে সাপোর্টিভ এভিডেন্স গুলো কি কি সেখানে বলতেছে যে ইন্টারভিউ অর দ্য প্রফেশনাল কনভারসেশন, ওয়ার্ক প্লেস অবজারভেশন অ্যান্ড কোশ্চেনিং, পোর্টফোলিও অফ ওয়ার্ক মানে পাস্ট অ্যাসাসমেন্ট, সাপ্লিমেন্টারি টেস্ট, ওরাল, রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল। তারপর বলতেছে যে ট্রেড টেস্ট, আর লাস্টে বলতেছে এমপ্লয়ার অর সুপারভাইজার অথেন্টিকেশন। এগুলো হচ্ছে আরপিএল এভিডেন্স। এই স্টুডেন্ট শুড কন্ট্যাক্ট দেয়ার ইনস্টিটিউট ফর ডিটেলস ফর আরপিএল প্রসেস। যদি কখনো আমাদের অ্যাসেসমেন্ট এরকম আসে আরপিএল এভিডেন্স গুলো কি কি, তাহলে আমরা যেন এখান থেকে লিখতে পারি যে ট্রেড টেস্ট, এমপ্লয়ার সুপারভাইজার অথেন্টিকেশন, সাপ্লিমেন্টারি টেস্ট, এর মধ্যে ব্র্যাকেট আমরা দিয়ে দেবো ওরাল, রিটেন এবং প্র্যাকটিক্যাল, পোর্টফোলিও অফ ওয়ার্ক, ওয়ার্ক সুপার অবজারভেশন এবং কোশ্চেনিং, তারপর হচ্ছে আমরা বলবো ইন্টারভিউ অফ আর প্রফেশনাল কনভারসেশন। এগুলো হচ্ছে সব আরপিএল এভিডেন্স। এখন ওয়ার্ক প্লেস ইস্যু, টিবেট সেক্টর ওয়ার্ক প্লেস ইস্যুতে আমরা যদি মনে করবো যে কাজ এবং কাজের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু। এর মধ্যে পরে কাজের পরিকল্পনা এবং কাজের অগ্রাধিকার দেওয়াটাও ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে পড়ে। একটি টিবেট সংস্থায় কাজ করার জন্য শিক্ষক এবং টিবেট বাস্তবায়নকারীদের নিশ্চিত করতে হবে যে তারা কাজ এবং কাজের যে সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে পারে, যার মধ্যে আছে আপনার সহকর্মীদের সাথে সহযোগিতামূলক কাজের পরিবেশ, তথ্য ধারণা শেয়ারিং, ক্লায়েন্ট এবং সহকর্মীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, ক্লায়েন্টদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করা। এ কথাটা ইংরেজিতে বলছে যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজ অফ ওয়ার্ক, এগুলো কথা বলা হয়েছে। ইংলিশে বলা হয়েছে কোলাবোরেটিভ ওয়ার্ক প্ল্যান উইথ কলিগস, ইনফরমেশন অ্যান্ড আইডিয়া শেয়ারিং, ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট অ্যান্ড কলিগ, ক্লায়েন্ট নিডস অ্যান্ড এক্সপেকটেশন। আসে কি ওয়ার্ক প্লেস ইস্যু কি, টিবেট কি, ওয়ার্ক প্লেস ইস্যু গুলো কি কি, এরকম ভাবে অনেক সময় কোশ্চেন আসে। তাহলে হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু গুলো যদি আমার জানা থাকে, আমি ওয়ার্ক এবং ওয়ার্ক রিলেশনশিপে ওয়ার্ক প্লেস ইস্যু, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজ অফ ওয়ার্ক প্লেস ইস্যু, কোলাবোরেটেড ওয়ার্ক প্ল্যান উইথ কলিগস, ইনফরমেশন অ্যান্ড আইডিয়া শেয়ারিং, ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস অ্যান্ড কলিগ, ক্লায়েন্টস নিড অ্যান্ড এক্সপেকটেশন, এগুলো সব হচ্ছে আমার ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে পড়ে। ওয়ার্ক প্লেস ইস্যু ইন টিবেটে ওই যে এইটা আরো যদি আমি শর্টে নিই, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজ টাস্ক, following organization guideline, updating technical skills, building a strong work relationship, managing task efficiency, এগুলো সব ওয়ার্কপ্লেস ইস্যুর মধ্যে পড়ে। টিচার্স মাস্ট অর্গানাইজ ওয়ার্ক, কোলাবোরেট উইথ কলিগস, সিক ফিডব্যাক অ্যান্ড ফোকাস অন ক্লায়েন্ট নিডস টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, এগুলো সব আমার এই ওয়ার্কপ্লেস ইস্যু ইন টিবেট। এখন আপনি প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড হচ্ছে অর্গানাইজিং ওয়ার্ক, এর মধ্যে যে বিষয়গুলো টাইম মানে করেন ইফেক্টিভ ওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে কি কি, এগুলো তো সবই আসলে মানে টিচার মাস্ট প্ল্যান, প্রায়োরিটাইজ অ্যান্ড অর্গানাইজ দেয়ার টাস্ক টু মিট এক্সপেক্টেড আউটকাম। এক্সপেক্টেড আউটকাম মিট করার জন্য টিচাররা অবশ্যই প্ল্যান করবে, প্রায়োরিটাইজ করবে এবং অর্গানাইজ দেয়ার টাস্ক গুলোকে তাকে অর্গানাইজ করবে। টাইম ম্যানেজমেন্টের মধ্যে আছে কি, মিটিং ডেডলাইন এফিসিয়েন্টলি, তারা হচ্ছে ডেডলাইন গুলোকে মিট করবে এফিসিয়েন্টলি। প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যান্ডেলিং টাস্ক সিস্টেমেটিক্যালি, রিসোর্স অ্যালোকেশন, ইউজ অ্যাভেলেবল টুলস ওয়াইজলি। আর 4 নম্বর হচ্ছে রিসার্চ স্কিল, গ্যাদারিং রিলেভেন্ট ইনফরমেশন। এগুলো সব হচ্ছে আমার এই
প্ল্যানিং, প্রায়োরিটাইজ এবং অর্গানাইজিং ওয়ার্ক। এটার মধ্যে যদি আসে ইফেক্টিভ ওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়ে? টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স অ্যালোকেশন আর রিসার্চ স্কিল। এমপ্লয়াবিলিটি স্কিল, এমপ্লয়াবিলিটি স্কিলটা হচ্ছে কি? এমপ্লয়াবিলিটি স্কিলস আর এসেন্সিয়াল স্কিল, বিহেভিয়ার্স অ্যান্ড পার্সোনাল qualities needed to success in the workplace. These skills help individual adapt to different job and work environment. এই এমপ্লয়াবিলিটি স্কিলটা আমাকে যে কাজটা করে, যে এসেন্সিয়াল স্কিল, বিহেভিয়ার অ্যান্ড পার্সোনাল কোয়ালিটি নিডেড টু সাকসেস ওয়ার্ক প্লেস। যে কিছু কোয়ালিটি আছে যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে সাকসিড হতে সাহায্য করে। এই স্কিল হেল্প করে ইন্ডিভিজুয়াল অ্যাডাপ্টেশন ডিফারেন্ট জব এবং ওয়ার্ক এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার জন্য, ডিফারেন্ট জব অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার জন্য এটা সহযোগিতা করে। এর মধ্যে আছে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টেবিলিটি, লিডারশিপ, টেকনিক্যাল স্কিলস এবং ওয়ার্ক ইথিক্স। ইথিক নিয়ে ওয়ার্ক যদি না করেন তাহলে আসলে সেখানে কোনো দাম নাই। কমিউনিকেশনের মধ্যে আছে ক্লিয়ার স্পিকিং, রাইটিং, লিসেনিং। টিম ওয়ার্কের মধ্যে ওয়ার্কিং ওয়েল উইথ আদার্স। প্রবলেম সলভিং এর মধ্যে বলতে বোঝাচ্ছি আইডেন্টিফাই অ্যান্ড সলভিং ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জেস। টাইম ম্যানেজমেন্টের মধ্যে মনে করেন বললো আছে হচ্ছে অর্গানাইজিং অ্যান্ড প্রায়োরিটাইজ টাস্ক। অ্যাডাপ্টেবিলিটির মধ্যে অ্যাডজাস্ট টু নিউ সিচুয়েশন অ্যান্ড টেকনোলজি। লিডারশিপ এর মধ্যে টেকিং ইনিশিয়েটিভ অ্যান্ড গাইডলাইন আদার্স। টেকনিক্যাল স্কিলস এর মধ্যে আছে ইউজ ইন্ডাস্ট্রি স্পেসিফিক টুলস অ্যান্ড টেকনোলজি। আর ওয়ার্ক ইথিক্স এর মধ্যে বিং রেসপন্সিবল, রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল। These skills increase job opportunity and help individual perform effectively in any workplace. এটা আমাদের এই স্কিল ইনক্রিজ, জব অপরচুনিটি ইনক্রিজ, মানে দিস স্কিল ইনক্রিজ, এই স্কিলগুলো যদি আমার থাকে এটা আমার জব অপরচুনিটিকে বাড়াবে এবং হেল্প ইন্ডিভিজুয়াল পারফর্ম ইফেক্টিভলি, মানে ইন্ডিভিজুয়ালকে পারফর্ম ইফেক্টিভলি পারফর্ম করার জন্য হেল্প করবে এনি ওয়ার্ক প্লেসে। এখন মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। এখন in order to work effectively in a training or the assessment organization, you will needed to work collaboratively with the colleagues. আপনি কলিগদের সাথে কোলাবোরেটলি কাজ করতে হবে যদি আপনি মনে করেন মানে মানে ওয়ার্ক ইফেক্টিভলি ওয়ার্ক করতে চান ইন দ্য ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনে। সেক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, আর 2 নম্বর হচ্ছে ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ ওয়ার্ক আউটকাম। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ ফর টিবেট টিচার, এর মধ্যে আছে হচ্ছে অ্যালাইনিং ওয়ার্ক প্র্যাকটিস উইথ ক্লায়েন্ট এক্সপেকটেশন। আর 2 নম্বরে ইউজিং ক্লিয়ার কমিউনিকেশন টু বিল্ড এ স্ট্রং রিলেশনশিপ। আর 3 নম্বর হচ্ছে ইভ্যালুয়েটিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা অনেক সময় কিন্তু পরীক্ষা আসে যে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা কি। অ্যালাইনিং ওয়ার্ক প্র্যাকটিস উইথ ক্লায়েন্ট এক্সপেকটেশন, আপনি যে ওয়ার্ক প্র্যাকটিসটা করবেন সেটা ক্লায়েন্ট এক্সপেকটেশনের সাথে অ্যালাইন করে। ইউজিং ক্লিয়ার কমিউনিকেশন দরকার কেন? ইউজিং ক্লিয়ার কমিউনিকেশন টু বিল্ড এ স্ট্রং রিলেশনশিপের জন্য ক্লিয়ার কমিউনিকেশন দরকার। ইভ্যালুয়েটিং অ্যান্ড ইমপ্রুভিং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কেন দরকার? এটা স্যাটিসফ্যাকশনটা মানে না থাকলে আপনি হচ্ছে আপনার দেখা গেল মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আমার ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচের মধ্যে পড়ে। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ গুলো কি কি। সো এইটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন 5 রোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট টিবেট টিচারদের 5টা রোল বলি। গাইডিং লার্নারদেরকে গাইড করতে হবে। প্রোভাইডিং সাপোর্ট প্রোভাইড করতে হবে। এক্সপ্লেইনিং কোয়ালিফিকেশন পাথওয়ে, তাকে পাথওয়ে ব্যাখ্যা করতে হবে, এটার পরে এটা কি করলে কি লাভ, কোথায় এরপরে কি করার সুযোগ আছে। এনকারেজিং এনগেজমেন্ট, তাদের যে অংশগ্রহণটাকে সেটা উৎসাহিত করতে হবে। কানেক্টিং লার্নিং টু এক্সপেরিয়েন্স। এখন গাইডিং লার্নার্স বলতে বোঝাচ্ছে আন্ডারস্ট্যান্ড লার্নার্স গোল অ্যান্ড হেল্প দেম টু প্ল্যান দেয়ার লার্নিং। লার্নারের গোলটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আপনি তাদের প্ল্যান হেল্প করবেন তাদের প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য এবং তাদের এই লার্নিং এ তাদের প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। প্রোভাইড সাপোর্ট বলছে স্টে অ্যাভেলেবেল, আপনাকে যেন সবসময় অ্যাভেলেবেল পায়, কমিউনিকেট ইফেক্টিভলি, যোগাযোগটা ইফেক্টিভ হবে, এবং গিভ ফিডব্যাক, তাদেরকে ফিডব্যাক দিবেন। 3 নম্বরে বলা হয়েছে হেল্প লার্নার এক্সপ্লেইনিং কোয়ালিফিকেশন পাথওয়ে, হেল্প লার্নার্স আন্ডারস্ট্যান্ড কেরিয়ার অ্যান্ড এডুকেশন অপশন। লার্নারকে আন্ডারস্ট্যান্ড কেরিয়ার অ্যান্ড এডুকেশন অপশন, লার্নারকে হেল্প করবেন কি আন্ডারস্ট্যান্ড কেরিয়ার
এবং এডুকেশন অপশনগুলোকে তাকে হচ্ছে হেল্প করবেন বুঝতে। হ্যাঁ, কেরিয়ার এবং এডুকেশন অপশনগুলোকে বুঝতে তাকে সাহায্য করবে। এনকারেজিং এনগেজমেন্ট বলছে যে মোটিভেট লার্নার অ্যান্ড প্রমোট পিয়ার লার্নিং, এবং কানেক্টিং লার্নিং টু এক্সপেরিয়েন্স বলছে লিঙ্ক লার্নিং টু রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। মানে রিয়াল ওয়ার্ল্ডের সাথে যদি আপনি লার্নিংটা লিঙ্ক করতে না পারেন, তাহলে দেখা গেল একজন ইলেকট্রিক্যালের ট্রেনিংকে আপনি যদি দেখা গেল ওয়ালটনের ইলেকট্রিক্যাল বিষয়গুলো যেখানে তৈরি হয় বা যেখানে কাজগুলো চলে সেখানে আপনাকে ফিল্ড ভিজিট করে বা তাদের ওয়ার্ক প্লেস ভিজিট করে নিয়ে আসেন, তার মধ্যে কিন্তু তার এক ধরনের তীব্রতা জন্মগ্রহণ করবে যে আমাকেও এইখানে এরকম অপরচুনিটি আছে। হ্যাঁ, আপনার দেখা গেল যে অটোমোবাইলে কেউ পড়ে, দেখা গেল অটোমোবাইলের যে ফ্যাক্টরি গুলো আছে সেখানে গিয়ে আপনি তাকে যদি ঘুরাই দেখেন তাহলে সে তার পাথ এটা খুঁজে পাবে বা তার আরো আগ্রহ বাড়বে পড়ালেখার প্রতি। ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্টিভস, ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্টিভস এর মধ্যে পড়ে কি নিউ স্কিলস, স্পেসিফিক কম্পিটেন্সি, টার্গেট কোয়ালিফিকেশন, নিউ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট আর ইমপ্রুভড ল্যাঙ্গুয়েজ লিটারেসি আর নিউমেরিসি স্কিল। এখন বলছে ক্লায়েন্ট অফ টিবেট অর্গানাইজেশন, টিবেট অর্গানাইজেশনের ক্লায়েন্ট কারা? স্বতন্ত্র শিক্ষার্থী, ইন্ডিভিজুয়াল লার্নার, ছাত্র, শিক্ষানবিশ, শিক্ষার্থী, অ্যাসেসমেন্ট প্রার্থী, এন্টারপ্রাইজ বা শিল্প, এবং বলছে যে প্রশিক্ষণ সংস্থা বা অ্যাসেসমেন্ট সংস্থা, সরকারি বিভাগ এবং সংস্থা। এইটা ইংরেজিতে বলার চেষ্টা করছি। ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্টস, অ্যাপ্রেন্টিস, ট্রেনিজ, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ or industry, other part of training or the assessment organization, আর লাস্টে বলছি গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অর এজেন্সি। এগুলো সব আমার ক্লায়েন্ট অফ টিবেট অর্গানাইজেশন হিসেবে পড়ে। হ্যাঁ, এখন এগুলা কিন্তু এরকম আসে, দি ক্লায়েন্ট অফ টিবেট অর্গানাইজেশন কি, এরকম মানে কারা টিবেটের ক্লায়েন্ট কারা, হ্যাঁ টিবেট অর্গানাইজেশনের ক্লায়েন্ট কারা, এরকম ভাবে আসে। তাহলে আমাদের এই জিনিসটা স্পষ্টভাবে জানতে হবে। এখন আসতেছি আমরা একটু ডিটেলস বলার জন্য যে টিবেটটা কি। টিবেট হচ্ছে একটা শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থা যেখানে কর্মসংস্থানের জন্য জ্ঞান এবং দক্ষতা প্রদান করে এবং এমন একটি মনোভাব তৈরি করে যেটা স্বাস্থ্যবিধি মেনে আরো উৎপাদনশীলতা নিশ্চিত করে। তাহলে আমরা যদি ইংরেজিতে বলি অ্যান্ড এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম, এটা একটা এডুকেশন এবং ট্রেনিং সিস্টেম, এটা প্রোভাইড করে কি, দ্যাট প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল। এটা প্রোভাইড করে নলেজ অ্যান্ড স্কিল। কিসের জন্য প্রোভাইড করে? এমপ্লয়মেন্টের জন্য। ডেভেলপ অ্যাটিটিউড টু ওয়ার্ক ফর বেটার প্রোডাক্টিভিটি। অ্যাটিটিউড ডেভেলপ করে কিসের জন্য? টু ওয়ার্ক বেটার প্রোডাক্টিভিটি ইন এ সিস্টেমেটিক ম্যানার, একটা সিস্টেমেটিক ম্যানারে, উইথ দ্য সেফটি অ্যান্ড হাইজিন, এবং সেফটি এবং হাইজিন মেনটেন করার মাধ্যমে। এখন বলছে টিবেট কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা জানি যে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি এবং ইকোনমিক সলভেন্সির জন্য কারিগরি শিক্ষা দরকার। এখন টিবেট গুরুত্বপূর্ণ আমরা যেটা বললাম যে কারিগরি শিক্ষার ফলে একটা মানে একটা কাজ করে কি, যে ব্যক্তিকে বেকারত্ব থেকে মুক্তি এবং স্বাবলম্বী করে এবং হচ্ছে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়, এবং পাশাপাশি এটা কিন্তু উদ্যোক্তাও তৈরি করে। হ্যাঁ, আর জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে চাই তাহলে কিন্তু টিবেটের বিকল্প কিছু নাই। আর উন্নত সমৃদ্ধশীল দেশ পরিণত করতে মানে টিবেটের কর্ম পরিকল্পনা, টিবেট রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো বা পরিকল্পনা, এগুলো আপনার সহায়ক ভূমিকা করবে যদি আপনি উন্নত সমৃদ্ধশীল একটা দেশ করতে চান। দেখবেন যে সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, এরা যে এত উন্নত, তাদের পিছনে কিন্তু টিবেটের যে বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা নিয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন টিবেট গুরুত্বপূর্ণ আমরা যদি ইংরেজিতে দেখতে যাই, একেবারে সহজ বলতে পারি দি পাথ টু সাকসেস, এটা সফলতার পথ তৈরি করে। স্কিল এনহ্যান্স অ্যাজ পার ইন্ডাস্ট্রি ডিমান্ড, দক্ষতা বাড়বে মানে অ্যাজ পার ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী। স্টেইং কারেন্ট উইথ দ্য লেটেস্ট ট্রেন্ড অ্যান্ড টেকনোলজি, আপনার লেটেস্ট ট্রেন্ড এবং টেকনোলজির সাথে সবসময় অ্যাটাচ থাকবেন, অ্যালাইন করা থাকবে। লাইফ লং লার্নিং অ্যান্ড নেটওয়ার্ক বিল্ডিং, আপনার লাইফ লং লার্নিং এবং নেটওয়ার্ক বিল্ডিং করা থাকবে। হ্যান্ডস অন প্র্যাকটিস ইন দ্য প্রফেশনাল এনভায়রনমেন্ট, হ্যান্ডস অন প্র্যাকটিস মানে আপনি তো প্রফেশনাল এনভায়রনমেন্টে হাতে কলমে শিখতেছেন, তাই না? তারা আপনার লার্নিংটা একেবারে প্র্যাকটিক্যাল হচ্ছে। বুস্টিং সেলফ কনফিডেন্ট, আপনি যখন কাজ জানবেন, ধরেন আপনি একটা টিভি ছাড়তে জানেন, আপনি ইলেকট্রিক্যালে কাজ জানেন, আপনি প্লাম্বিং এর কাজ জানেন, তাহলে হচ্ছে আপনি কিন্তু সেলফ কনফিডেন্সটা এবং প্রফিসিয়েন্সিটা অনেক হাই থাকবে। এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। আর এডহারেন্স টু দ্য মানে টু কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আপনি আসলে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা ফলো
করে আপনি আপনার প্রোডাক্টিভিটিতে আপনি ইনক্রিজ করতে পারবেন। এগুলো গুরুত্বপূর্ণ। এখন টাস্ক এলিমেন্ট, টাস্ক আবার জব নিয়ে কথা বলতেছে। টাস্ক এলিমেন্ট হচ্ছে একটা পরিমাপযোগ্য কাজের ক্ষুদ্রতম ধাপ। কতগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক তৈরি হয়। তাহলে বলতেছি এ টাস্ক এলিমেন্ট ইজ এ স্মলেস্ট স্টেপ অফ মেজারেবল টাস্ক। এ নাম্বার অফ টাস্ক এলিমেন্ট কম্প্রাইজ এ টাস্ক। অতগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক তৈরি হয়। তাহলে তাহলে টাস্কটা কি? টাস্ক হচ্ছে একটি কাজের ক্ষুদ্রতম অংশ, একটা জবের যে ছোট অংশ। তাহলে বলছে যে টাস্ক ইজ এ এক্সপ্লেইন দ্যাট এ স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ক। একটা কাজের স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ক এক্সপ্লেইন করে হচ্ছে আমার টাস্ক। তাহলে জবটা কি? কতগুলো টাস্ক নিয়ে একটা জব হয়। হ্যাঁ, তাহলে এই জবের মধ্যে কি থাকে? জবের মধ্যে থাকে জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন, পার্সোনাল স্পেসিফিকেশন। জব ডিসক্রিপশন কি? যেখানে হচ্ছে কাজের বিবরণ থাকে, আপনাকে আসলে কি কি কাজ করতে হবে সেই দায়িত্বগুলো লিখিত ব্যাখ্যা দেওয়া থাকে হচ্ছে জব ডিসক্রিপশনে। জব স্পেসিফিকেশন বলতেছে কি? কার্যকর মানে আপনার যে অভিজ্ঞতা লাগবে ওই কাজটা করার জন্য, যে দক্ষতা লাগবে তার বিশ্লেষণ পাওয়া যায় জব স্পেসিফিকেশন। স্কিল অ্যান্ড টেকনিক অ্যান্ড দ্য রিকোয়ার্ড টু ডু দ্য জব। রিকোয়ার্ড স্কিল লেভেল, এডুকেশন, কোয়ালিফিকেশন হচ্ছে আবার এই জব স্পেসিফিকেশন। পার্সোনাল স্পেসিফিকেশন মধ্যে একটি আবেদনকারীর কাছ থেকে মানে চাওয়া ব্যক্তিগত গুণাবলী। দেখেন যারা আপনার কল সেন্টারে কাজ করে তাদেরকে কিন্তু দেখা গেল রোটেট মানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। দেখা গেল প্রথম 8 ঘন্টা কাজ করলো এক সপ্তাহ, পরের সপ্তাহ সেকেন্ড 8 ঘন্টায় শিফটিং হয়ে গেল, পরের সপ্তাহে দেখা গেল থার্ড মানে থার্ড শিফটে তার কাজ করা লাগতে পারে, এরকম তাই না? বিমানেও দেখা গেল যে এয়ারপোর্টে যারা কাজ করে তারা দেখা গেল অনেকে দেখবেন বাসা থেকে 6টায় নিয়ে যায়, 6টা থেকে 8 ঘন্টা কাজ করে, আবার অনেকে দুপুরে নিয়ে যায় ওই দ্বিতীয় শিফটে কাজ করে, অনেকে আবার করে। এটা কিন্তু রোটেট হয়ে থাকে, সব সময় যে সকালে করবে তা না। কোনো পরের সপ্তাহে দেখা গেল দুপুরে আসে, পরের সপ্তাহে দেখা গেল তাকে এই রাতে কাজ করতে হয়, এরকম ভাবে শিফটিং সবাই ঘুরে ফিরে শিফটিং এর দায়িত্ব করে। তাহলে এই যে আপনার কাছ থেকে যে এই সহনশীলতা, তারপর আপনি পাবলিক ফাংশনে কাজ করতেছেন, তা পাবলিকদের সাথে কমিউনিকেট করা, তাদের প্রচুর প্রশ্নের উত্তর দেয়, এই মানসিকতাগুলো আপনার থাকতে হবে। আপনি যদি রেগে যান তাহলে তো আপনি মনে করেন সেই জবের জন্য আপনার ওই রিকোয়ার্ড অ্যাটিটিউডটা আপনার থাকলো না। এখন আমি একটা বিডি জবস থেকে একটা জব কপি করছি, স্ক্রিনশট নিয়ে আসছি, আমরা দেখবো এখানে কোনটা কোনটা। এখানে ভিডিও এডিটর হচ্ছে আমার জব। তাহলে জবের মধ্যে আমি দেখতে পাচ্ছি জব ডিসক্রিপশন। তাহলে বলতেছে কি? জব ডিসক্রিপশনে বলছে কি সোশ্যাল মিডিয়ার ভিডিও কন্টেন্টের জন্য একজন প্রফেশনাল ভিডিও এডিটর আবশ্যক। তাহলে এখানে বোঝা গেল তার কাজটা কি। জব স্পেসিফিকেশনে বলতেছে কি যে তার অভিজ্ঞতা কি লাগবে? 1 বছরের সর্বনিম্ন শিল্পক্ষেত্র মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা, সফটওয়্যার প্রতিষ্ঠান, বিজনেস টু বিজনেস, বি2বি, সফটওয়্যার এবং পরিষেবা স্টার্ট আপে তার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং অতিরিক্ত যেটা হচ্ছে বলছে অতিরিক্ত অবশ্যই প্রফেশনাল এডিটিং দক্ষতা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি এফেক্ট, আফটার ইফেক্ট, মোশন গ্রাফিক্স, এগুলো কাজ করার ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা তার থাকতে হবে। তাহলে আমি এখান দিয়ে পাইলাম জব ডিসক্রিপশন, পেলাম জব স্পেসিফিকেশন আর জব এটিচিউড। এটিচিউডটা বলছে কি আবেদনকারীকে স্মার্ট, উদ্যমী এবং ফ্রেন্ডলি পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। কারণ যেহেতু হচ্ছে এটা এডিটিং এর কাজ বা গ্রাফিক্স এর কাজ বা সোশ্যাল মিডিয়া, তাহলে সবার সাথেই দেখা গেল এটা একটা টিম ওয়ার্ক। তো সুতরাং সবার সাথে আপনার ফ্রেন্ডলি পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। এটা আমি আপনাদের রিয়েল লাইফ থেকে একটু উদাহরণ দিয়ে দিলাম। টাস্ক এলিমেন্টের যেটা কথা বললাম সেই টাস্ক এলিমেন্টটা দেখাচ্ছি। টিই গুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট, মানে একাধিক টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক গঠিত হয়। এই দেখেন এই নীল বাউন্ডারি গুলো হচ্ছে আমার টাস্ক, এই টাস্ক গুলো আবার এই বেগুনি বাউন্ডারিটা হচ্ছে আমার জব। তাহলে আমি এ থেকে বুঝতে পারলাম খুব সহজে পিক্টোরাল থেকে যে টাস্ক এলিমেন্ট টাস্ক কাকে বলে। আপনারা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার দেন, কমেন্টস করেন, তাহলে আমাদের চ্যানেলটা আসলে মানে টিবেটকে যারা পছন্দ করে এইসব মানুষের কাছে চলে যাবে। এটা আমাদের জন্য দেখা গেল যে সহজ হয়ে যায় পথ চলাটাকে। আপনারা যদি সত্যিকার অর্থে টিবেটকে পছন্দ করেন, আমি আশা করব যে এটা এখানে কমেন্টস করবেন। আপনি জানতে চাওয়া আপনারা আরো কি কি ধরনের ভিডিও পছন্দ করেন সেই ভিডিওগুলোকে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। কম্পিটেন্সি কি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি এবং কম্পিটেন্সি কত প্রকার সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। কম্পিটেন্সি আসলে 3 প্রকার। কম্পিটেন্সি
হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। সকল সেক্টরের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, যেমন ক্যারি আউট, কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, এটা তো সবার জন্য এটা কমন। ওয়ার্ক ইন দ্য টিম এনভায়রনমেন্ট, আপনি যে প্রফেশনে কাজ করেন সব ট্রেডেই দেখা গেল টিম এনভায়রনমেন্টে কাজ করতে হবে। তাহলে এই দরকারটা, এই কাজটা সবার জন্য, যা সবার জন্য কমন, সেটা হচ্ছে আমার জেনেরিক কম্পিটেন্সি। Generic competency required for all qualification level in all industry sector. These are tangible, observable. Tangible মানে দেখা যায় বা observable work activities common to all worker. হ্যাঁ, এটা সবার জন্য কমন, সব ওয়ার্কার জন্য। গ্রাফিক ডিজাইনের আমি যদি একটা জেনেরিক কম্পিটেন্সি বলি, তাহলে দেখেন অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিউর ইন দ্য ওয়ার্ক। তাহলে এই যে হেলথ সেফটি, মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা তো সব সেক্টরের জন্যই, তাই না? এটা আমি নিছি হচ্ছে যে গ্রাফিক ডিজাইন সিএস থেকে। এখন সেক্টর স্পেসিফিকে কি, সেক্টর স্পেসিফিক বলছে রিকোয়ার্ড ফর পার্টিকুলার ইন্ডাস্ট্রি। এটা এমন একটা কম্পিটেন্সি, এই নলেজ স্কিল এবিলিটিস গুলা আমার একটা রিকোয়ার্ড পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য। তাহলে আমরা একটু আসি, যেমন এইটা হচ্ছে আমার আইসিটি ইন্ডাস্ট্রি। আইসিটি ইন্ডাস্ট্রির জন্য বলছে কি, কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্ক প্লেস। আইসিটি ওয়ার্ক প্লেসে যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো আপনাকে মেনটেন করতে হবে, কমপ্লাই করতে হবে সেইগুলা। তাহলে এইটা আইসিটি ইন্ডাস্ট্রিতে যারা আছে, ধরেন মনে করেন গ্রাফিক ডিজাইন আছে, কম্পিউটার অপারেশন আছে, আইটি সেক্টর আছে, তারা যেহেতু সবাই আইসিটি মধ্যে পড়ছে, তাহলে সবার জন্য এই আইসিটি সবার জন্য হচ্ছে আমার এটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এটা কিন্তু মানে কেয়ার গিভিং এর জন্য হবে না। দেখেন এইখানে সেক্টর স্পেসিফিক আমরা আনছি গ্রাফিক থেকে, তাহলে গ্রাফিক ডিজাইনের যে সিএস থেকে তো বলছে অপারেট পার্সোনাল কম্পিউটার অ্যান্ড ইউজ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, access information using internet and electronic mail, comply ethical standard in IT workplace। এই জিনিসগুলা যেগুলা এরা চারটে কিন্তু আইসিটি তে যারা কম্পিউটার অপারেশন বলেন, আইটি সাপোর্ট বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, বা আরো যারা আইসিটি তে আছে, তাদের সবার জন্যই এগুলো কিন্তু ম্যান্ডেটরি। আপনি মনে করেন কম্পিউটার অপারেশনে কাজ করবেন, আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার জানবেন না, অফিস সফটওয়্যার, আইটি সাপোর্টে থাকলেও তো জানা লাগবে, গ্রাফিক্সও জানা লাগবে, ইন্টারনেট ইউজ তো সবারই, এই আইসিটি তে যারা আছে তাদের সবারই জানতে হবে, তাই না? তাহলে এই সেক্টরের জন্য এখন আমরা মনে করেন আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং ইন আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর। এর একটা সিএস থেকে আমরা আনলাম কি, রিকগনাইজ দ্য আরএমজি বিজনেস সিনারিও। তাহলে এই সেক্টরে, এই যে আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টরে যারা আছে, তাদের সবাইকে কিন্তু এই রিকগনাইজ দ্য আরএমজি বিজনেস সিনারিওটা জানতে হবে। ইন্টারপ্রেট ড্রয়িং স্পেসিফিকেশন অফ ম্যানুয়াল ফর আরএমজি ইন্ডাস্ট্রি। তাহলে এই পার্টিকুলার সেক্টর এসেনশিয়াল ফর এই পার্টিকুলার, এটা কিন্তু আবার আইসিটির জন্য, আইসিটি আর এটা যেহেতু আলাদা সেক্টর, এটা যেহেতু আরএমজি সেক্টর, সুতরাং এই আরএমজি সেক্টরে যারা আছে শুধুমাত্র তাদের জন্য এইটা ম্যান্ডেটরি। এখন অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে পড়ছে কি, একটি নির্দিষ্ট শিল্প বা সেক্টরের মধ্যে বিশেষ কাজের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। দেখুন এই যে দুইটা দিছি, এইটা হচ্ছে নির্দিষ্ট একটা অকুপেশন, এটা কিন্তু কম্পিউটার অপারেশনের জন্য এই আমার এই কাজটা শিখতে হবে। তাহলে বলছে পার্টিকুলার এরিয়া অফ ওয়ার্ক, একটা পার্টিকুলার এরিয়া অফ ওয়ার্ক, স্ট্রিম অফ টেকনোলজি অ্যান্ড স্পেশালিটি জব উইদিন দ্য পার্টিকুলার ইন্ডাস্ট্রি অর সেক্টর। আপনি যখন একটা পার্টিকুলার এরিয়া অফ ওয়ার্কে যাবেন, তখন আপনার ওয়ার্কারদের জন্য এই কম্পিটেন্সি গুলা রিকোয়ার্ড, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এই কথাটাই বলছে, রিকোয়ার্ড ফর ওয়ার্কার দ্যাট আর ইউনিক ইন দ্য পার্টিকুলার এরিয়া অফ ওয়ার্ক, স্ট্রিম টু টেকনোলজি অর স্পেশালিটি জব উইদিন এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি অর সেক্টর। এখন অকুপেশন সেক্টর দেখেন গ্রাফিক্সে কি বলছে, এনি গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন। এটা কিন্তু ওই যে বললাম যে গ্রাফিক ডিজাইনের সিএস থেকে আনছি। এখন অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন, এটা কিন্তু শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য লাগবে, এটা কম্পিউটার অপারেশনের জন্য লাগবে না, আইটি সাপোর্টের জন্য লাগবে না, আরএমজির জন্য লাগবে না, কথার কথা। তাহলে ক্রিয়েট প্রফেশনাল ডিজাইন ইউজিং ইলাস্ট্রেশন সফটওয়্যার, এটা কি লাগবে কম্পিউটার অপারেশনের জন্য? না। সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ, এটাও গ্রাফিক ডিজাইনের জন্য ম্যান্ডেটরি, কিন্তু দেখা গেল যে আইটি সাপোর্ট এবং কম্পিউটারের জন্য অন্যান্য যারা ট্রেড আছে এই সেক্টরে, আইসিটি সেক্টরে, তাদের জন্য লাগতেছে না, শুধুমাত্র এটা গ্রাফিক ডিজাইনের জন্য ম্যান্ডেটরি। তেমন আর একটা উদাহরণ দিই, ফুড অ্যান্ড বেভারেজের কথা। ফুড অ্যান্ড বেভারেজে শুধুমাত্র
মানে এই যে প্রিপেয়ার এশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি কুইজিন, প্রিপেয়ার বেকারিজ, পেস্ট্রিজ, প্রিপেয়ার ডেজার্ট, প্রিপেয়ার বেভারেজ, এগুলো শুধুমাত্র কোন অকুপেশনের জন্য, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের জন্য আমার এটা দরকার আছে। একটা জিনিস এটা আমাদের এই বইতে নাই, এটা লেভেল 5 এর নলেজ। তারপর একটু বলি যে ইলেকটিভ কম্পিটেন্সিটা কি, একটা এডিশনাল নলেজ এবং স্কিল যেগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, নট এসেনশিয়াল, বাট মানে ইউজফুল। যেমন আপনি গ্রাফিক ডিজাইনের অকুপেশনে আছেন, এখন আপনি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর নলেজ আছে, বা ফটোগ্রাফি অ্যান্ড ফটো এডিটিং এর নলেজ আছে, এটা হচ্ছে আপনার জন্য ইলেকটিভ কম্পিটেন্সি। মানে এটা আপনাকে হেল্প করবে, বাট নেসেসারিলি রিকোয়ার্ড না, এটা যে শিখতেই হবে তা না, তাই না? যেমন আপনি দেখা গেল যে আপনি মনে করেন, ধরেন সে ফর এক্সাম্পল আমি কোনো মানে জব প্লেসমেন্টে কাজ করি, কিন্তু জব প্লেসমেন্টে কাজ করি, এখন মোটরসাইকেল চালানোটা, ড্রাইভিংটা কিন্তু আমার একটা ইলেকটিভ কম্পিটেন্সি। কারণ হচ্ছে ওইটা জানানো থাকলে আমার কাজটা আর একটু সহজ হবে, কিন্তু এটা যে জানতেই হবে তা কিন্তু না, এরকম। হ্যাঁ, এখন এইটা আমরা এক নজরে আপনাদের দেখাই দিচ্ছি যে কম্পিউটার, আইটি সাপোর্ট আর গ্রাফিক ডিজাইন আমার হচ্ছে তিনটা অকুপেশন, জেনেরিক, সবারই সেম সেক্টর, যেহেতু সবারই এক, সেহেতু অপারেট পার্সোনাল কম্পিউটার। এটা এখন অকুপেশন বেইজে গিয়ে আলাদা হয়ে গেছে। কম্পিউটারের জন্য প্রিপেয়ার স্প্রেডশিট, প্রিপেয়ার প্রেজেন্টেশন, আইটি সাপোর্টের জন্য পারফর্ম পিসি অ্যাসেম্বলিং, মানে পার্সোনাল কম্পিউটার অ্যাসেম্বলিং, পারফর্ম বেসিক নেটওয়ার্কিং। আর গ্রাফিক ডিজাইনের জন্য সেপারেট অ্যান্ড কম্পোজ, ইমেজ ক্রিয়েট, মক আপ অ্যান্ড প্রিন্টিং, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য। তাহলে এটা আমার সব অকুপেশনে গিয়ে সবগুলো আলাদা হয়ে গেল। কম্পিটেন্সি বেসড ট্রেনিং আমরা যদি বলি, নির্দিষ্ট দক্ষতার ব্যবহারিক প্রয়োগের উপর যে নির্দেশ মানে করে, প্রয়োগের উপর দৃষ্টি নিবন্ধন করে, সেটাই হচ্ছে আমার মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এটি শেখার একটা মডেল, যেখানে শিক্ষার্থীদের একটি কাজের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করতে হবে। এটি হতে পারে কফি বা কেক তৈরি করা। কম্পিটেন্সি বেসে আপনি কফি বানাইতে পারেন, কেক বানাইতে পারেন, চা বানাইতে পারেন, এগুলোর কোনো দাম নাই। আপনি যতক্ষণ পর্যন্ত করে না দেখাবেন, আপনি যখন হাতে কলমে করে দেখাবেন, তখনই সে বুঝবে যে ব্যবহারিক প্রয়োগের উপর দৃষ্টি নিবন্ধন করে, তখন মনে করবে যে আপনি কাজটা পারেন। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর হচ্ছে আইএলও একটা ডেফিনেশন দিছে। কোথায় ডেফিনেশন দিছে? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এ ইন্ট্রোডাক্টরি ম্যানুয়াল ফর প্র্যাকটিশনার্স। এখানে বলছে কি, স্ট্রাকচার ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট system that allow individual to acquire skill and knowledge in order to perform work activities to a specified standard. তাহলে এটা কেটা বলছে? এটা বলছে আপনার আইএলও। কম্পিটেন্সি নেকভার যেটা আছে অস্ট্রেলিয়ার, সে বলছে যে মেথড অফ ট্রেনিং হুইচ ডেভেলপস দ্য স্কিলস, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড টু অ্যাচিভ কম্পিটেন্সি। মূলত সবই একই জিনিস, শুধুমাত্র আপনার হচ্ছে মানে এক একজন একটু আলাদা আলাদাভাবে বলছে। বেনিফিটটা কি কম্পিটেন্সি বেস ট্রেনিং এর? কম্পিটেন্সি বেস ট্রেনিং এর বেনিফিটটা আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এমপ্লয়ার সাইড থেকে, একটা হচ্ছে ট্রেনিং সাইড থেকে। এমপ্লয়ারটা পাচ্ছে কি, ফেসিলেট রিক্রুটমেন্ট বাই আইডেন্টিফাইং দ্য রিকোয়ার কম্পিটেন্সি। তাহলে যখন মানে আপনি রিক্রুট করবে, তখন সে বুঝতে পারবে, মানে রিক্রুট করার সময় সে আইডেন্টিফাই করতে পারবে যে কোন মানে কম্পিটেন্সি গুলা তার রিকোয়ার্ড এই স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে সে ওই অনুযায়ী সে রিক্রুটমেন্টটা করতে পারবে, এবং ওই অনুযায়ী সে ওই মানে কম্পিটেন্সি গুলা দেখতে পারবে সে জানে কিনা। টু ডিজাইন, ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাসেস ট্রেনিং প্রোগ্রাম, সে এমপ্লয়ার ডিজাইন করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে এবং অ্যাসেস করতে পারবে ট্রেনিং প্রোগ্রামকে। আর হচ্ছে এই কম্পিটেন্সি বেসের মাধ্যমে হচ্ছে কি অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বিল্ডিং হয়, তাই না? তিনটা হচ্ছে। আর ট্রেনির পার্সপেক্টিভ থেকে সাপোর্ট ট্রেনিং ফর মাস্টারিং স্পেসিফিক স্কিল রিলেভেন্ট। আপনি যখন কাজটা করতে জানবেন, তখন কিন্তু দেখা গেল আপনার আর ভয় থাকবে না। আপনি যদি কফি তৈরি করতে পারেন, নিজেই একটা ছোটখাটো কফি শপ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, কারণ আপনি মাস্টারিং হয়েছে, আপনার ওইটার মধ্যে আপনি ঢুকে গেছেন, ওইটা আপনার আয়ত্তে চলে আসছে, আপনার আর কখনো থেমে থাকতে হবে না। আইডেন্টিফাই ট্রান্সফারেবল স্কিল দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য ডিফারেন্ট ওয়ার্ক প্লেস। এটা একজন থেকে আরেকজন, আপনি একটা কফি শপ দিলেন, সেটা আরো দুইটা ছেলেকে আনলেন, তাদেরকে কফি শিখালেন, বানালেন, এটা ট্রান্সফারেবল স্কিল। একটা থেকে একটা মানুষ শিখতেছে, বা একটা ডিফারেন্ট ওয়ার্ক প্লেস থেকে আর একটা ওয়ার্ক প্লেসে গেলেও আপনি আপনার নলেজ স্কিলটাকে ট্রান্সফার করতে পারতেছেন। এবং হচ্ছে কি, এটা মানে এটা মোবিলিটি ইন দ্য লেবার মার্কেটে একটা মোবিলিটি তৈরি করে, তাই না? এবং বলছে ফেসিলেট ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অ্যাক্রিডেশন। এইটার ফলে দেখেন, আমাদের দেশে যখন আপনি কাজটা শিখবেন,
ন্যাশনালিতে আপনি স্বীকৃতি পেলেন, আপনি ওয়েস্টিনে কাজ করলেন, ইন্টারকন্টিনেন্টালে কাজ করলেন, সোনারগাঁয়ে কাজ করলেন, এবং বিদেশে যখন যাচ্ছেন তখন আপনার কাজের কিন্তু স্বীকৃতি পাচ্ছেন। তাহলে ন্যাশনালি আপনি স্বীকৃতি পাচ্ছেন, ইন্টারন্যাশনালিও স্বীকৃতি পাচ্ছেন, অ্যাক্রিডিটেশন পাচ্ছেন। এখন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা কি? কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে আপনি দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন একটি পদ্ধতিগত প্রক্রিয়া যেখানে সার্টিফাইড অ্যাসেসর একটি স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্সের ভিত্তিতে একজন শিক্ষার্থীর নলেজ, স্কিল, অ্যাটিটিউড সংগ্রহ করে এবং দক্ষতা ভিত্তিক মূল্যায়ন পরীক্ষার পরিবর্তে মূল্যায়নের উপর ফোকাস করে। এখানে হচ্ছে এক্সাম উপর গুরুত্ব দেওয়া হয় না, অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দেয়। এখানে শেখার উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে পাস ফেলের উপর গুরুত্ব দেওয়া হয় না। এখানে চূড়ান্ত ফলাফল হয় আপনি যোগ্য অথবা এখনো যোগ্য নন, বা কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট। এখন বলছে competency based assessment CBA is a systematic process where a certified assessor gather learner knowledge, skill and attitude against the standard of performance. Competency based assessment focus on the assessment rather than the examination. বলছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টে একটা সিস্টেমেটিক প্রসেস যেখানে সার্টিফাইড একজন অ্যাসেসর লার্নারের নলেজ, স্কিল, অ্যাটিটিউডের এভিডেন্স গ্যাদার করে কিসের ভিত্তিতে? অ্যাজ পার দ্য সেট স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্সের ভিত্তিতে। এবং এখানে গুরুত্ব দেওয়া হয় অ্যাসেসমেন্টের উপর রাদার দ্যান এক্সামিনেশন, মানে পরীক্ষার চাইতে এখানে অ্যাসেসমেন্ট মানে পাশ ফেলের চাইতে দেখা গেল যে তাদের মূল্যায়ন করা হয় যে তারা এখনো যোগ্য হয়েছে কিনা বা নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে কিনা তার উপর। তাহলে a competency based assessment is a method used to evaluate an individual skill, knowledge and ability in relation to a specific job role or learning objective. তার যে লার্নিং অবজেক্টিভ আছে, যে স্পেসিফিক জব আছে, তার এগেনস্টে তার ওই ইন্ডিভিজুয়ালের নলেজ, স্কিল, এবিলিটি আছে কিনা সেইটা ইভ্যালুয়েট করে হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের মাধ্যমে। ওই যে বললাম আপনি কফি বানাইতে পারেন কিনা, যদি কফি বানাইতে পারেন, যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কম্পিটেন্ট। ওই কফি বানাইতে গেলে যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড দরকার সেটা যদি থাকে ভালো। তা বলছে সিবিএ অ্যাসেস হাউ ওয়েল এ পারসন ক্যান অ্যাপ্লাই হোয়াট দে লার্ন ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড সিনারিও। আপনি রিয়াল ওয়ার্ল্ডে গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে ড্রাইভিং শিখে আপনি সেটা আউটকামটা আপনি রিয়াল ওয়ার্ল্ডের সিনারিওতে আপনি কম্পিটেন্ট হয়ে গেলেন, বা ওই কফি বানাইতে পারলেন, এইটাই। এখন পারফরমেন্স বেসড এডুকেশন, পারফরমেন্স বেসড এডুকেশন মানে এটা একটা আউটকাম বেসড এডুকেশন। এখানেও মেজার করা হয় নলেজ, স্কিল, অ্যাটিটিউড কন্টেস্ট অফ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আপনি পারেন তাহলে করে দেখান, আর কিছু না, প্র্যাকটিক্যাল টাস্ক করে দেখান। আপনি মোটর সারতে পারেন, দেখান না মোটর সারিয়ে। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে ব্যবহারিক কাজের প্রেক্ষিতে জ্ঞান এবং দক্ষতাকে পরিমাপ করা হয়। আপনি পারেন শুনবে না, আপনি লিখতে পারতেছেন সেটার উপরই করবেন। আপনি হাতে কলমে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ in which students learn about a subject by working in a group to solve an open-ended problem. এটা বলছে একটা গ্রুপে তাদেরকে দিয়ে দেওয়া হয়, একটা ওপেন এন্ডেড প্রবলেম দিয়ে দেওয়া হয়, তারা এটা সলিউশন করে গ্রুপে থেকে, এবং এটা স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ। এখন সিবিএ তে মনে করেন বলছে কি, সিবিএ ইজ এ প্রসেস হোয়ার সার্টিফাইড অ্যাসেসর্স, সিবিটি অ্যান্ড এ is a process where certified assessor collect the evidence as per the standard of making judgment based on the evidence where the candidate is competent or not yet competent. Competency based training and assessment একজন সার্টিফিকেট অ্যাসেসর আপনার এভিডেন্স কালেক্ট করতেছে অ্যাজ পার সেই স্ট্যান্ডার্ডের, এবং সেই এভিডেন্সের ভিত্তিতে সে জাজমেন্টে যাচ্ছে ওয়েদার ওই ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এখানে ব্যক্তিগত কোনো ভালো লাগা বা ব্যক্তিগত কোনো শত্রুতার বিষয় নাই, শুধুমাত্র এভিডেন্সই বলে দেবে ক্যান্ডিডেট আসলে কম্পিটেন্ট হবে কি হবে না। তিন ধরনের কম্পিটেন্সির কথা বলছি, জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এটা আমরা ওই যে তিনটে কম্পিটেন্সি তো পিছনে আমরা গ্রাফিক ডিজাইন উদাহরণ দিয়ে দেখাই আসলাম। আর কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিবিটি অ্যান্ড এ বলছে ফোকাস অন এ পার্সন ক্যান ডু, একটা পার্সন কি করতে পারে তার উপর ফোকাস করে, নট জাস্ট হোয়াট দে নো, তারা কি জানে সেটার উপর না। ইট ইজ অ্যাবাউট রিয়াল ওয়ার্ল্ড স্কিল, এটা রিয়াল ওয়ার্ল্ড স্কিল অ্যান্ড পারফরমেন্স, নট জাস্ট থিওরিটিক্যাল নলেজ। আপনি থিওরিটিকে বললেন যে প্রথম পানি গরম করতে হবে, তারপর সেখানে দুধ দিতে হবে, তারপর সেখানে চা পাতা দিতে হবে, তারপর জাল দিতে হবে, তারপর সেকনি দিয়ে সেকতে হবে, এইটার উপর বিশ্বাস করেন। আপনি হাতে কলমে চা তৈরি করে দেখাবেন, স্ট্যান্ডার্ড অনুযায়ী কফি তৈরি করে দেখাবেন, তাহলে তারা এটাকে মূল্যায়ন করবে। তা বলছে যে এই জায়গা এই সিবিটি অ্যান্ড এ একটা এডুকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ, যেখানে একজন সার্টিফাইড অ্যাসেসর
ইন্ডিভিজুয়ালের এবিলিটি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড এইগুলা মূল্যায়ন করে। মানে এটা মানে মূল্যায়ন করে কিসের ভিত্তিতে? এভিডেন্সের ভিত্তিতে। এই এভিডেন্সটা কালেক্ট করে সে হচ্ছে ওই যে সেট কিছু স্ট্যান্ডার্ড থাকে, হ্যাঁ, প্রি ডিফাইন্ড কম্পিটেন্সি থাকে, সেই পারফরমেন্স স্ট্যান্ডার্ডের ভিত্তিতে সে ওই মূল্যায়নটা করে এবং সে সর্বশেষে ঘোষণা করে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা অনেক উপকৃত হব। এই চ্যানেলটা মানুষের কাছে ছড়িয়ে যাবে। এটা আপনাদেরই চ্যানেল। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সদকা জারি হিসেবে কবুল করুক। এখন ইকুইটি পলিসি ইন টিবেট। ইকুইটি পলিসি ইন টিবেট অনেক সময় আসে যে টিবেটে কিভাবে ইকুইটি পলিসি ইনশিওর করা হয়। আপনারা আমাদের যে এনএসডিপি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির কথা বলছি 2011, তার 14 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে ইমপ্রুভড অ্যাক্সেস ফর আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের কথা বলছে। সেখানে কারা কারা আছে? নিম্ন শিক্ষিত যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী, নারীর কথা বলা হয়েছে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কথা বলা হয়েছে, শ্রমজীবী কিশোর, স্বল্পোন্নত এলাকা, গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষতা বিকাশে সমান সুযোগ করে দেওয়ার জন্য আমাদের একটা ইকুইটি পলিসির কথা বলছে। কেন? তারা যেন উৎপাদনশীল হতে পারে এবং সম্মান এবং সমৃদ্ধির সাথে বাঁচতে পারে। সেটাই হচ্ছে আমাদের এই টিবেটের সাথে মানে ইকুইটি পলিসি এবং বাংলাদেশ টিবেট সেক্টরের রিলেশনশিপ। দেখেন, প্রথম ইকুইটি পলিসিটা আমরা দেখাচ্ছি। এটা রিয়ালিটি এমন, যার দরকার নাই তার অনেক দিয়ে আছে, যার আরেকজন একটু কম পেয়েছে, আরেকজন কিছুই পায় না। এটা হচ্ছে রিয়ালিটি। দ্বিতীয় হচ্ছে আমাদের বলতেছি ইকুয়ালিটিতে কি সবাই সমান পাচ্ছে, তাই না? সবাইকে একটা একটা করে। এটা দিয়েও কিন্তু আমার পারপাস ফুলফিল হচ্ছে না। এখানে একজন ভালো মতো দেখতেই পাচ্ছে না আর একজন ভালো মতো দেখতে পাচ্ছে না। তৃতীয়তে কি করছে? ইকুইটি নিশ্চিত করছি, যার যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি, সবাইকে একই লেভেলে নিয়ে আসছে। ইকুইটি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করব যতক্ষণ পর্যন্ত ইকুয়ালিটি নিশ্চিত না হয়। চারে দেখেন, এখন জাস্টিস যদি আপনার থাকে তাহলে এগুলো কিছুই লাগবে না প্রথম তিনটা। কারণ হচ্ছে জাস্টিস থাকলে হবে কি, সামনে যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটাই আপনি সরাই দিচ্ছেন, তাহলে এটা আরো ভালো, তাই না? এটা আর একটা উদাহরণ। দেখা গেল যে র্যাম্প, হুইল চেয়ার র্যাম্প দরকার, তাকে আমরা হচ্ছে একটা র্যাম্পের ব্যবস্থা করে দিলাম। এর কিছুই দরকার নাই, এর দুইটা দরকার, তাকে দুইটা দিয়ে দিলাম। মানে এখানে তারা ইকুয়াল দিয়েও লাভ নেই, ইকুয়াল দিলেও তার আসলে মানে মানে তার পারপাসটা ফুলফিল হচ্ছে না, সে তো দেখতে পাবে না। সবাইকে ইকুয়াল করে একটা ওই যে উঁচু জায়গা দিলে তো সে কোনো কাজ মানে উদ্দেশ্য সফল হচ্ছে না। এই যে আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের কথা বললাম ইকুইটি পলিসিতে, এটা কিন্তু আসে আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপে কারা আছে? নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠীর কথা আসে, নারীর কথা আসে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কথা আসে, শ্রমজীবী কিশোরের কথা আসে, স্বল্পোন্নত এলাকা, গ্রামীণ জনগোষ্ঠী। লিখবেন এভাবে ইংরেজিতে: পিপল উইথ লো লেভেল অফ এডুকেশন, উইমেন, পার্সন উইথ ডিসএবিলিটি, ওয়ার্কিং অ্যাডোলেসেন্ট, লেস ডেভেলপ এরিয়া অ্যান্ড রুরাল কমিউনিটিস। দক্ষতা উন্নয়ন আইনের কথা একটু বলে নেই, এটা আপনার এখানে দরকার নাই। তারপর হচ্ছে নলেজ থাকা দরকার। 2018 সালে এটা তৈরি হয়, 1 অক্টোবরে জাতীয় সংসদে। এই আইন দ্বারাই হচ্ছে এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করা হয়। বলা হয়েছে যে এনএসডিএ হচ্ছে একটা নীতি, কৌশল এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কি পারফরমেন্স ইন্ডিকেটর সেট করবে এবং অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন করবে এবং বাস্তবায়নে কার্যক্রম মানে এইগুলো বাস্তবায়নে কার্যক্রমের সমন্বয়, পরিবীক্ষণ এবং মূল্যায়ন সম্পাদন করবে এবং পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে যে শ্রম বাজারের চাহিদা পূর্বাভাস সে দিবে এবং খাতভিত্তিক দক্ষতার তথ্য ভান্ডার বা ওই যে ডাটাবেস তৈরি করবে, খাতভিত্তিক পেশার পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করবে, দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সকল প্রকল্প এবং কর্মসূচি পরিবীক্ষণ এবং সমন্বয় সাধন করবে, প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন এবং পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা গ্রহণ করবে এবং হচ্ছে শিল্প দক্ষতা পরিষদ বা আইএসসি সেইটা হচ্ছে গঠন করবে এবং সহায়তা প্রদান করবে এবং শিল্প সংযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ তৈরি করবে, হ্যাঁ, অ্যাটাচমেন্টটা শক্তিশালী করবে, স্ট্রেনদেনিং করবে। এই আইএসসির কথা বললাম। সেই শিল্প দক্ষতা পরিষদ কি? সরকারের চাহিদা ভিত্তিক প্রত্যেকটা সেক্টরের জন্য মানে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ, নিরূপণ ও শিল্প সংযোগ জোরদার করার জন্য সেক্টর ভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ আইএসসি ট্যুরিজম এন্ড হসপিটালিটি আছে, কনস্ট্রাকশন আইএসসি আছে কনস্ট্রাকশন সেক্টরের জন্য। এরকম
অনেকগুলা আইএসসি আছে। আইএসসির কাজগুলা কি কি? আইএসসির কাজ হচ্ছে শিল্প খাত এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বা স্কিল ট্রেনিং প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ তৈরি করা, শিল্প খাতে চাহিদা সম্পন্ন পেশার যে কোন কোন ডিমান্ডেবল পেশা আছে তা শনাক্ত করা এবং সহায়তা প্রদান করা, শিল্প খাতে দক্ষ চাহিদা বিষয়ে পূর্বাভাস করা, যে এই সব সেক্টর গুলা বা এই অকুপেশন গুলা যদি আপনি শিখতে পারেন, এগুলো খুব মোস্ট ডিমান্ডিং। মান, কোর্স স্বীকৃতি মান স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ওই যে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, শিক্ষাক্রম, হ্যাঁ, উন্নয়নে সহায়তা করে। আর দক্ষতা উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করে, এর কাজ হচ্ছে আইএসসির কাজ। আইএসসির মধ্যে আমরা 16টা আইএসসি এনএসডি এর ওয়েবসাইট থেকে পেয়েছি। এখান থেকে আপনি দেখতে পারেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আইএসসি, ফার্নিচার আইএসসি, লেদার অ্যান্ড লেদার গুডস আইএসসি, অ্যাগ্রো ফুড আইএসসি, সিরামিক আইএসসি, ইনফরমাল সেক্টর আইএসসি, লাইট ইঞ্জিনিয়ারিং আইএসসি, আইসিটি আইএসসি, কনস্ট্রাকশন আইএসসি, আরএমজি অ্যান্ড টেক্সটাইল আইএসসি, ফার্মাসিউটিক্যাল আইএসসি, ক্রিয়েটিভ মিডিয়া আইএসসি, জুট আইএসসি, প্লাস্টিক আইএসসি, এগ্রিকালচার আইএসসি আর লজিস্টিক আইএসসি। তাহলে 16টা আইএসসি আমরা পেলাম। অনেক সময় কোশ্চেন আসে যে ডিমান্ডিং অকুপেশন কয়টার নাম বলেন। যদি বলে যে 5টি ডিমান্ডিং অকুপেশন ভিন্ন ভিন্ন সেক্টর থেকে বলেন, তাহলে অকুপেশন আলাদা হইতে হবে, সেক্টরও আলাদা হইতে হবে। আর যদি বলে যে ডিমান্ডিং অকুপেশন, তাহলে একটা সেক্টর থেকে আপনারা দিতে পারেন, কারণ ওখানে তো সেক্টর আলাদার কথা বলে নাই। তাহলে কি কনস্ট্রাকশনের মধ্যে মেশনারি আছে, রড বাইন্ডিং আছে, প্লাম্বিং আছে, আইসিটির মধ্যে আছে গ্রাফিক ডিজাইন আছে, আইটি সাপোর্ট আছে, ওয়েব ডিজাইন আছে, কম্পিউটার অপারেশন আছে, অ্যাগ্রো ফুড সেক্টরের মধ্যে আছে ফুড প্রিপারেশন আছে, ফুড প্রসেসিং আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, তারপর হচ্ছে ফুড প্যাকেজিং, রাইস প্রসেসিং আছে, আরএনজি সেক্টর, টেক্সটাইল সেক্টরের মধ্যে আছে, সুইং মেশিন অপারেশন আছে, সুইং মেশিন অপারেশন, ওভেন আছে, নিট আছে, ডেনিম আছে। তারপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের মধ্যে কুকিং, হাউসকিপিং, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, ট্যুর গাইড, ইকো ট্যুর গাইডিং, এগুলা অকুপেশন। এখান থেকে যে কোনো 5টা আপনারা মনে রাখতে পারলে আপনাদের জন্য সহজ। দেখেন আরএমজির গুলো সবই কিন্তু একই নাম, একটার পাশে নিট লেখা, একটার পাশে ওভেন লেখা, একটার পাশে ডেনিম লেখা, একটার পাশে কিছুই লেখা নেই। আপনি যদি বলে এইখান দিয়েই তো আপনি 4টা লিখতে পারতেছেন, এরকম মানে এখন আপনার পড়ার স্টাইলটা আপনার খুঁজে বের করতে হবে। কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে আমরা খুব ভালো করে জানি, a course accreditation document is a nationally recognized formal document with a specification that outline the standard criteria and requirement a course must meet, receive accreditation from the recognized accrediting body. It guides the skill training provider. এসটিপি তে আপনি যদি কোন স্কিল ট্রেনিং প্রোভাইডারে কোনো কোর্স নিতে চান, তাহলে ওই কোর্সটা চালাইতে গেলে ন্যাশনালি কিছু স্ট্যান্ডার্ড আছে, আউটলাইন আছে, ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট গুলার একটা স্পেসিফিকেশন দেওয়া থাকে হচ্ছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের মধ্যে। যেমন এনএসডি এর হচ্ছে অ্যাক্রিডিটেশন লাগবে, তারপর দেখা গেল তার ক্লাসরুমের সাইজ লাগবে, তার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম থাকতে হবে, সেইগুলো প্র্যাকটিক্যালের জন্য কতটুকু সাইজ লাগবে, সেগুলো সব বলা থাকে। এখন তারপর হচ্ছে হোয়াট ইজ কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এখন কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে ওই যে কথাটা বললাম যে ফ্যাকাল্টি কোয়ালিফিকেশন, রিকোয়ার এক্সপার্টাইজ অ্যান্ড ক্রিডেন্সিয়াল অফ ইনস্ট্রাক্টর, তারপর রিসোর্স ফেসিলিটিস এর ব্যাপার আছে। আপনি একটা কি পরিমাণ মানে প্রথমে হচ্ছে ফ্যাকাল্টি কোয়ালিফিকেশন, আপনার তো একটা ট্রেনার পুল থাকতে হবে, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে রিসোর্স থাকতে হবে, আপনার অ্যাভেলেবিলিটি ল্যাব থাকতে হবে, লাইব্রেরি থাকতে হবে, আউটলাইন ট্রেনিং টুলস থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আপনার থাকতে হবে। যে আপনার সুইং মেশিন করতে গেলে আপনার অতগুলা সুইং মেশিন থাকতে হবে, তাই না? তারপর বলছে ইন্ডাস্ট্রি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যালাইন উইথ দ্য প্রফেশনাল অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো থাকা দরকার, সেগুলো আপনার থাকতে হবে। এখন বলছে যে বাংলায় যদি বলতে চাই, তাহলে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট হলো কোর্সগুলোর জন্য জাতীয়ভাবে স্বীকৃত স্পেসিফিকেশন। একটি কোর্সের প্রয়োজনীয় তথ্য বর্ণনা করে। একটা কোর্স পরিচালনা করতে গেলে যা যা লাগবে সেগুলোর প্রয়োজনীয় তথ্য বর্ণনা করে। এটি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারীকে মানে স্কিল ট্রেনিং প্রোভাইডারকে যোগ্যতার নিবন্ধনের জন্য কি কি নথি বা কাগজপত্র দরকার তার গাইড করে। এটার মধ্যে 2টা অংশ থাকে। একটা অংশ থাকে যোগ্যতার মান বা কি কি যোগ্যতা থাকতে হবে তার তথ্য প্রদান করে। 2 হচ্ছে কোর্স অ্যাক্রিডিটেশনের
স্বীকৃতির জন্য বিস্তারিত প্রোফর্মা এবং টেমপ্লেট রয়েছে, এই দুইটা থাকে এর মধ্যে। এখন ছোট্ট একটু ধারণা দিই রেসপন্সিবিলিটি অফ টিবেট। টিবেটের রেসপন্সিবিলিটি গুলো কি, এই রেসপন্সিবিলিটি অফ বিটিভি, বিটিভির রেসপন্সিবিলিটি গুলো কি, আর এনএসডি এর রেসপন্সিবিলিটির মধ্যে পার্থক্য গুলো কি, আমাদের ছোট্ট একটু ধারণা। বিটিভির মূলত রেসপন্সিবিলিটি, বিটিভি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, প্রশিক্ষণ প্রদানকারীকে স্বীকৃতি দেয়, পাঠ্যক্রম উন্নয়ন করে, পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করে। মূলত খুব শর্টে মনে রাখবেন 360 ঘন্টার কোর্স, মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের জন্য 2 বছর ভোকেশনাল এসএসসি ভক, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জন্য 2 বছর ভোকেশনাল এসএসসি ভক, এবং হচ্ছে ডিপ্লোমার জন্য 4 বছর। এই 4টা কার্যক্রম পরিচালনা করে। 4টা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে ধরনের পাঠ্যক্রম উন্নয়ন, পরীক্ষা বা প্রদানকারী স্বীকৃতি রিলেটেড যা যা দরকার তারা সেটা করে। আর ইংরেজিতে বলতে গেলে আপনারা দেখতে পারেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ইজ এ অ্যাপেক্স বডি responsible for quality assurance through accreditation of training provider, curriculum development, examination, and certification of short course 360 hours plus 3 level of formal TVET, 2 years of secondary school certificate, vocational SSC VOC, and 2 years of higher secondary certificate, vocational HSC VOC, and 4 year for diploma। এগুলো করে কে, আমার বিটিবি করে। তাহলে এনএসডি এর কাজ কি? এনএসডি এ মনে রাখবেন যে অভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, ট্রেনিং কার্যক্রম প্রণয়ন, বাস্তবায়ন, সমন্বয়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন, এগুলো করে সব এই এনএসডি এ। সরকারের সকল দক্ষতা উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও মূল্যায়ন করে থাকে কে? দক্ষতা উন্নয়ন মূল্যায়ন করে। এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কি করে? উন্নয়নের সকল স্টেক হোল্ডারকে একটি অনন্য প্ল্যাটফর্মে নিয়ে আসে। সেই কাজটাই করে কে? এনএসডিএ। এনএসডিএ এর কি ফাংশন গুলো কি কি? ডেভেলপ অফ পলিসি গাইডলাইন, সাপোর্ট ফরমেশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ আইএসসি, স্কিল ডিমান্ড অ্যান্ড গ্যাপ অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলার development arising, awareness arising, skill training provider STP registration, course accreditation and training monitoring, and assessment and certification, আর লাস্ট মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট উইথ ওভারসিজ কান্ট্রি। একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা একটি দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে নীতি প্রণয়ন করে, জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা ভিত্তিতে দক্ষতা উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও সমন্বয় সাধন করাই আমার এই এনএসডি এর কি ফিচার। তাহলে ডেভেলপমেন্ট পার্টনার ওয়ার্কিং ইন বাংলাদেশের মধ্যে আমাদের কারা কারা আছে? ডেভেলপমেন্ট পার্টনার আমাদের এশিয়ান এডিবি আছে, কানাডা আছে, ডিএফআইডি আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, জিআইজেড আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, জাইকা আছে, কৈকা আছে, আইএলও আছে, সুইস কন্ট্যাক্ট আছে। তাহলে 5 স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ বাংলাদেশ কারা? বাংলাদেশ টিবেট রিফর্ম প্রজেক্ট হইতে পারে, স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট হইতে পারে, এসটিপি বা বি সেপ হতে পারে, সেইপ হতে পারে, স্কিল 21 হইতে পারে, সি সেইপ হইতে পারে, অ্যাসেট হইতে পারে। এগুলো আপনারা পারবেন, এগুলো আপনাদের আটকাবে না। লিস্ট অফ টিবেট প্রোভাইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে আছে কে? ডিরেক্টরাল অফ টেকনিক্যাল এডুকেশন ডিটিই, বিটিইবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন বিএনএফই, ইউসেপ আছে, পাস্ট অ্যান্ড রিসেন্ট প্রজেক্ট ফর স্কিল ডেভেলপমেন্ট, টিবেট রিফর্ম প্রজেক্ট বাই আইএলও, স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, আর বিসেপ বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। এগুলো আমাদের লিস্ট অফ টিবেট প্রোভাইডার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পাথওয়ে অফ ট্রেনিংটা কি? এটা সোজা কথা একটা রোড ম্যাপ। আপনি কোন পথে যাবেন সেই পথটাকে আপনাকে দেখাচ্ছে, কোন পথে যেতে হবে, সেই পথে যেতে গেলে কি নলেজ লাগবে, কি রিকোয়ার্ড স্কিল লাগবে, তার তার নলেজ লাগবে, তা আপনাকে গাইড করে। আপনি দেখা গেল যে আপনি ভালো দক্ষতায় আছেন, আপনাকে বললো যে তুমি এই ইলেকট্রিকে তুমি লেভেল 3 করো, আপনি লেভেল 3 করলেন, 4 করলেন। দেখা গেল আপনি বললে অ্যাসেসর এবং ট্রেনার পার্টটা কমপ্লিট করো, তারপর আপনি বললো 5 কমপ্লিট করো। এই যে পাথওয়ে in training aim to support students, provide them with the additional knowledge skill to get into a specific course or university। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোর্স পেতে বা ভর্তি হতে যে পাথওয়ে দেয় সেটাও কিন্তু একটা পাথওয়ে, তাকে পথ দেখাচ্ছে যে
আপনি এই বিশ্ববিদ্যালয়ে আপনার এই পছন্দের সাবজেক্ট আছে, ওইখানে আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, পাথওয়ে ইন ট্রেনিং হলো শিক্ষার্থীর নতুন ধারণা আবিষ্কার, তার আগ্রহকে খুঁজে বের করে ক্রমাগত তার দক্ষতা বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীদের সহায়তা করা এবং একটি নির্দিষ্ট কোর্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাকে অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা প্রদান করাটা হচ্ছে পাথওয়ে। একজন শিক্ষার্থী গোপনীয়তা বজায় রাখবেন কিভাবে? কনফিডেন্সিয়ালিটি ল গুলো আপনি জানতে হবে। অ্যাভয়েড গসিপ অ্যাবাউট স্টুডেন্টের ব্যাপারে অন্য কারোর সাথে আপনি গসিপ করতে পারবেন না। ডোন্ট শেয়ার ইনফরমেশন উইদাউট কনসেন্ট। তার মোবাইল নাম্বার, তার বাবা মায়ের ইনকাম, বাবা মায়ের নাম, ঠিকানা কোনো কিছুই আপনি অন্যের কাছে তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারবেন না। নেভার ডিসকার্ড কনফিডেন্সিয়াল পেপারস ইন দ্য ট্রাস্ট, মানে আপনি ময়লার ঝুড়িতে কনফিডেন্সিয়াল পেপার গুলো করবেন না, সেগুলো হয়তো পুড়ে ফেলবেন বা কেটে টুকরো টুকরো করে ডিস্ট্রয় করে ফেলবেন। ইউজ সেপারেট কম্পিউটার, সেপারেট কম্পিউটার ইউজ করতে পারলে ভালো, কারণ হচ্ছে একই কম্পিউটার বসলে অনেক সময় জিমেইল খোলা থাকে, ফেসবুক এগুলো খোলা থাকে অ্যাকাউন্ট গুলা, তখন এগুলো অন্যের কাছে পাস হয়ে যায়। এই কথাগুলাই আমরা বাংলায় বলার চেষ্টা করছি। গোপনীয়তা সংক্রান্ত সমস্ত আইন কানুন জানুন। তৃতীয় পক্ষের কাছে ছাত্রদের বিষয়ে কোনো সমালোচনা করবেন না। ব্যক্তির অনুমতি ছাড়া তথ্য শেয়ার করবেন না। প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটারের ব্যবস্থা করুন। প্রয়োজনীয় কাগজপত্র কখনোই আবর্জনার মধ্যে ফেলবেন না, এই কথা বলছে। একজন শিক্ষার্থী ক্যারিয়ার উন্নয়নে শিক্ষকের ভূমিকা কি? সাপোর্ট দ্য লার্নার টু এনহ্যান্স হিজ ক্যারিয়ার। লার্নারকে সাপোর্ট করতে হবে। প্রোভাইড কাউন্সেলিং প্রোভাইড করতে হবে। এডুকেশনাল ট্রেনিং পাথওয়ে দেখাইতে হবে। এক্সপ্লোর হোয়াই লার্নার ডুইং দ্য ট্রেনিং, খুঁজে বের করতে হবে ছাত্ররা কেন লার্নার এই ট্রেনিংটা করতেছে। হেল্প লার্নার টু প্ল্যান দ্য লার্নিং, ছাত্রদেরকে লার্নারকে হেল্প করতে হবে, তো মানে তার লার্নিং এ প্ল্যান করার জন্য। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, তাকে কোয়ালিফিকেশন পাথওয়ে গুলো ডিসক্রাইব করতে হবে। হেল্প লার্নার টু মনিটর দেয়ার লার্নিং প্রোগ্রেস, তাদের ওই যে তারা কতটুকু শিখলো বা বুঝতে পারলো সেইটা প্রোগ্রেসটা আপনাকে মনিটর করতে হবে। এবং হচ্ছে গিভ ইফেক্টিভ ফিডব্যাক, তাকে একটা কনস্ট্রাকটিভ ইফেক্টিভ ফিডব্যাক প্রদান করতে হবে সবসময়। বাংলায় বলছে যে শিক্ষানবিশকে তার কর্মজীবনে উন্নত করতে সহায়তা করুন। শিক্ষাগত প্রশিক্ষণের পথ সম্পর্কে পরামর্শ প্রদান করুন, অন্বেষণ করুন, খুঁজে বের করুন প্রশিক্ষণ কেন করছে। শিক্ষার্থীদের শেখার পরিকল্পনা করতে সাহায্য করুন। যোগ্যতার পথ বর্ণনা করো। শিক্ষার্থীদের তাদের শেখার অগ্রগতি নিরীক্ষণ করতে সাহায্য করুন। কার্যকর ফিডব্যাক দিন, এই কথাগুলো বলছে। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার দেন, তাহলে আমরা খুব উপকৃত হবে। চ্যানেলটা আসলে আপনাদের জন্যই তৈরি করা। আল্লাহ আমাদেরকে কবুল করুক সদগায়ে জারিয়া হিসেবে। আল্লাহ এইটাকে আমাদের কবুল করুক, আমাদের আরো আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। টিবেটে তো মানুষরা অনেক পিছিয়ে থাকে, মানুষ কেউ কেউ সহযোগিতা করতে চায় না। এ দ্বারা যদি কারো বিন্দু মাত্র সহযোগিতা হয়, এটাই আমার আল্লাহর কাছে। আমরা আপনাদের কাছ থেকে কোনো মানে মানে কোনো কমেন্টস পেলে আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর প্রার্থনা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। তুমি স্বপ্নের সমান বড় যদি তুমি দক্ষ হতে পারো। থ্যাংক ইউ। আমরা এই পুরো কর্মকাণ্ডে দুইজন ছিলাম, মোহাম্মদ মাজদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, সাইয়্যিদুল হাসানাত দ্বারা পূর্ণ করুক এবং আপনাদেরকে সফল কাম এবং হচ্ছে কবুলিয়ত এবং কাবিলিয়ত দান করুক। আসসালামু আলাইকুম।